ফাইভ স্টার রেস্টুরেন্টের ভিতরে ভ্যা ভ্যা করে কান্না করতেছে আভা, কারণ একটু আগেই তার 1 ঘন্টার রিলেশন ব্রেকআপ হয়ে গেছে। আভার পাশে বসে আছে তার বান্ধবী তিথি, মুখে অসম্ভব বিরক্তি তার। আশেপাশের সবাই হা করে আভার তামাশা দেখতেছে, কিন্তু এদিকে এই মেয়ের থামার নামই নেই। সে কান্না করতে ব্যস্ত। তিথি কয়েকবার ঝাড়ি দিয়েছিল মেয়েটাকে, কিন্তু লাভ হয়নি, বরং সে আরো ঠোঁট উল্টে কান্না জুড়ে দেয়। তিথি কিছুটা দাঁতে দাঁত চেপে বলে, তোর কি কান্না করা শেষ নাকি এখনো বাকি আছে? যদি শেষ হয় তাহলে দয়া করে চুপ কর, আশেপাশের মানুষ সার্কাস দেখতেছে। আভা আশেপাশে তাকিয়ে দেখলো সবাই হাসতেছে আর তাকিয়ে আছে ওদের দিকে। আভা তাড়াতাড়ি নিজের চোখের পানি মুছে নিল আর উঠে দাঁড়ালো। তিথি আর চোখে আভার দিকে একবার তাকিয়ে হাঁপ ছেড়ে বাঁচল, কারণ শেষমেশ কান্না থামিয়েছে। কিন্তু তিথির চিন্তায় এক বালতি জল ঢেলে দিয়ে আভা ধপ করে বসে পড়ে আবারও ভ্যাভ্যা করে কাঁদতে থাকে। তিথির এখন গলায় দড়ি দিতে মন চাচ্ছে। তো এবার পরিচয় দেওয়া যাক। যে এতক্ষণ কান্না করতেছিল সে আহানিতা ইসরাক আভা। দেখতে পুরোই বারবি ডল, চুলগুলো ফুল লেয়ার করে কাটা, যার ফলে চুলগুলো ঘাড় অব্দি, ন্যাচারাল ব্রাউন কালার হেয়ার, কপাল পর্যন্ত বিস্তার করেছে। দুধে আলতা গায়ের রং, ঠোঁটচোরা পিঙ্ক কালার, চোখের মণিটাও পিঙ্ক আর বাদামি রঙের আস্তরণে অদ্ভুতভাবে তৈরি। ভয়ঙ্কর সুন্দর চোখ দুটো, এই চোখে হাজারো ছেলে আহত হবে। চোখের পাপড়িগুলো অতি লম্বা আর মোটা আর কালো কুচকুচে, যার ফলে আভা চোখ বন্ধ করলে অসম্ভব সুন্দর লাগে তাকে। কিন্তু আভার ননস্টপ বকবকের জন্য কোনো ছেলেই কাছে চাপে না। আভার বয়স এবার 16, লম্বায় 5 ফুট 4। বয়স আর ক্লাসের তুলনায় তাল গাছ বেশি হয়ে গিয়েছে, কিন্তু বুদ্ধি থাকে পায়ের তলায়। এবার ক্লাস 10-এ পড়ে। পড়ালেখায় ভালো হলেও চোর ডাকাতের থেকেও বড় চোর নামে খ্যাতি অর্জন করেছে। যদিও এসব বিষয়ে কোনো নোবেল বা অস্কার বা জাতীয় পুরস্কার দেওয়া যেত, তাহলে নিশ্চিত সেটা আমাদের আগুনের লাভা মিস আভা পেয়ে যেত। আর পাশে তিথি নামে মেয়েটা রয়েছে, সে তার চাচাতো বোন, নাম আরোহী ইস্তিয়াক তিথি। সেও দেখতে মাশাআল্লাহ, কিন্তু সেম ক্লাসে পড়ায় কখনো বোন বলে ডাকেনি তিথিকে, বান্ধবী বলেই চালান করে দিয়েছে। তো মেইন কাহিনীতে ফেরা যাক। কয়েক ঘন্টা আগে আভা আর তিথি স্কুল ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে এসেছিল বরাবরের মতোই। কিছুক্ষণ দুজনে জমিয়ে আড্ডা দিতেই তাদের বাসার পাশেই থাকা শ্রাবণ নামে একজন ছেলে আভাকে প্রপোজ করে বসে। আর আভা আগে থেকেই শ্রাবণকে পছন্দ করত, তাই সাথে সাথেই রাজি হয়ে যায় প্রপোজালে। শ্রাবণ তাদের সাথে কফি খেতে বসে পড়ে। তিথি বিরক্তি নিয়ে সেখানে বসেছিল, কেননা এই ছেলেকে তার একদম ভালো লাগে না, কিন্তু আভার জন্য তাকে প্রিন্ট অফ সাইলেন্ট থাকতে হয় সর্বদা। মেয়েটা বড্ড ইমোশনাল, ভ্যা ভ্যা করে কান্না করা ছাড়া আর কিছুই জানে না। শ্রাবণ হালকা কেশে নিয়ে জিজ্ঞেস করে, কি খাবে তোমরা বলো, আজ তোমাদের মন মতো খাওয়াবো আমি। শ্রাবণের কথায় আভা খুশি হয়ে যায় আর তিথির কানে কানে বলে, দেখলি আমার চয়েস কত ভালো। প্রথম দিনেই কেমন উদারতা দেখিয়ে মন জয় করে নিচ্ছে। হায় হায় মেরে দিল সিন লিয়া। তিথি চরম বিরক্তি নিয়ে আভার দিকে একবার তাকালো, অতঃপর অন্যদিকে তাকিয়ে রইল। এদিকে তিথির বাংলার পাঁচের মতো মুখ দেখে আভা ভেঙচি কেটে একের পর এক খাবার অর্ডার করতে লাগলো। আভার খাবারের অর্ডার দেখে শ্রাবণের চোখ যেন চাঁদে চলে যাবে। শ্রাবণ তো জাস্ট শো অফের জন্য বলেছিল, কারণ প্রথম দিন প্রেমিক প্রেমিকারা লজ্জা পাবে, কিছু খেতে চাইবে না। শ্রাবণ এটা ভেবে খাবারের কথা বলেছিল, কিন্তু এই মেয়ে তো লজ্জার মাথা খেয়ে তাকে পথে বসানোর ব্যবস্থা করতেছে। একটু পর ওয়েটার খাবার সার্ভ করে দিল। আভা তিথিকেও খেতে বলল, কিন্তু তিথি বলল তার এখন খাওয়ার মুড নেই, তাই তিথি শুধু একটা কোল্ড জুস খেতে লাগলো। কিন্তু আভা তো আভাই, খেতে না পারলেও মনের খুশিতে টেস্ট করে দেখতে লাগলো সব। খাবার খেতে খেতে আভা বলল, তুমি আমাকে এভাবে প্রতিদিন খাওয়াবে, প্রতিদিন শপিংয়ে নিয়ে যাবে, যাতে সবাইকে দেখাতে পারি তুমি আমাকে এত এত জিনিস কিনে দিয়েছো। প্রতিদিন দামি দামি গিফট দেবে। গিফট পাওয়ার পরেও আমি ইচ্ছে করে রাগ করব, তখন লং ড্রাইভে নিয়ে যাবে। আর সেখানে যাওয়ার পর পার্কে বা মেলায় থেকে ডল বা বিভিন্ন খেলনা কিনে দেবে। আভার এইসব কথা শুনে শ্রাবণের যাই যাই অবস্থা। তিথি তো বড় বড় চোখ করে তাকিয়ে আছে আভার দিকে। আভা আবারও বলতে শুরু করে, বিয়ের পর সমস্ত রান্না তুমি করবে, আমি বাবু এসব করতে পারবো না। বাসন মাজবে তুমি, রান্না করবে তুমি, কাপড় ধোবে তুমি, বাসা পরিষ্কার করবে তুমি, সব কাজ করবে তুমি। আমি শুধু বসে বসে খাবো আর তোমার কাজ দেখবো।
শ্রাবণের চোখের মণি যেন কোটর থেকে বেরিয়ে আসবে অবস্থা। মনে মনে শত গালি দিচ্ছে। এইসব যদি আমি করি তাহলে কি তোরে সার্কাস দেখানোর জন্য বিয়ে করব? তোরে সাজিয়ে রাখার জন্য বিয়ে করব? খাদক মেয়ে কোথাকার। বিড়বিড় করে বলতে থাকে। আভা আবারও কিছু বলতে যাবে, তখন শ্রাবণ আভাকে থামিয়ে দেয় আর বলে সে এখন বিল পে করবে আর তার তাড়া আছে, তাই চলে যেতে হবে। শ্রাবণ বিল পে করে তাড়াতাড়ি জায়গা ত্যাগ করে চলে যায়। আভা খুশি হয়ে তিথিকে বলে, দেখলি আমার হিরোকে সব কিছুতেই রাজি হয়ে গেল। এমন ছেলেকে খুঁজে পাওয়া যায় বলতো? আভা কথাটা বলতেই ফোনটা টুং করে উঠে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ মেসেঞ্জারে মেসেজ দিয়েছে। আভা আবারও বলতে থাকে, দেখছিস আমাকে ছাড়া শ্রাবণ থাকতেই পারে না, যেতে না যেতেই মেসেজ দিয়েছে। ও মাই হিরো। বলে মেসেজ সিন করতেই চোখ কপালে উঠে গেছে আভার, কারণ মেসেজটা ছিল, তোর মতো খাদক মাইয়া আমি জীবনেও দেখি নাই। প্রথম দিনে তুই যেমনে অর্ডার কইরা খাইলি, তোর সাথে তো বিয়ে দূরে থাকুক, রিলেশন করলে আমার বাড়িঘর বেচা তোরে খাওয়ান লাগবো, আর নাইলে আমার কিডনি বেচা তোরে খাওয়ান লাগবো। আমি কি বলো দাইছি নাকি রে? দেখিস না তোর মতো খাদক মায়া গাড়ি তুলে নিমু। রাক্ষসী কোনানের 1 ঘন্টাতেই 3000 টাকা। তোর সাথে আমার ব্রেকআপ। সাথে সাথে ব্লক দিয়ে দিয়েছে আভাকে। আভা মেসেজটা দেখেই ঠোঁট উল্টে তিথির দিকে তাকালো। আসলে অল্প বয়সে পাখরি যা হয় আর কি, আভারও তেমনটাই হলো। তিথি হা হা করে হাসতে থাকে আর বলে, কিরে বলদি, 1 ঘন্টার মাঝে প্রেম বাঁশবাগানে চলে গেল? বলে আবারও হাসতে লাগে। তিথির হাসি দেখে আভা তখন থেকেই মুখ উল্টে ভ্যা ভ্যা করে কান্না করতেছিল। বর্তমানে তিথি আর আভার সাথে বসে রইল না, কারণ মেয়েটার সম্মানের তেজপাতা বানিয়ে এখন ধোয়া উড়াচ্ছে। এখানে আর বেশিক্ষণ থাকলে না জানি তাকেই না ধোয়া হয়ে উঠতে হয়। তাই স্কুল ব্যাগটা ঘাড়ে নিয়ে আভাকে রেখে সেখান থেকে উঠে আসলো। আভা তিথিকে চলে যেতে দেখে নিজেও ব্যাগটা ঘাড়ে নিয়ে তিথির পিছনে ছুটল। দৌড়ে গিয়ে তিথির সাথে হাঁটতে লাগলো। তিথি একটা রিক্সাওয়ালাকে ডেকে সেখানে উঠে পড়ে আভাকে রেখে একাই চলে গেল। আভা কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে রিক্সাওয়ালার দিকে। যা বাবা, বয়কট মাইয়া আমারে রেখেই চলে গেল। নিশ্চয়ই আম্মুর গানে বিষ ঢালবে এখন। আভা নিজেও তাড়াতাড়ি করে একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল। আভা রিক্সায় বসে শ্রাবণ আর তিথির গোষ্ঠী উদ্ধার করতে থাকে। আভা তিথি আর শ্রাবণের গোষ্ঠী উদ্ধার করতে করতে যাচ্ছে। তিথি কিছুক্ষণের ভিতরে বাসায় চলে আসলো। ভাড়া মিটিয়ে হনহন করে চলে গেল। ভিতরে যেতেই রেহিলা বেগম মানে তিথি আর আভার দিদুই তিথিকে ডাকতে লাগলো। দিদুইয়ের ডাক শুনে বিরক্তিমুখী সেদিকে তাকালো। দেখলো দিদুই কিছু একটা সেলাই করার চেষ্টা করতেছে। কিছু বলবে দিদুই? হ্যাঁ রে হ্যাঁ, তুই একাই কেন? আমাদের আভা কোথায়? আভা? বাকিটুকু বলতে যাবে তখনই আভা চলে আসে আর বলে, এই তো দিদুই আমি এসছি। নিশ্চয়ই তিথু শয়তানটা সব বলে দিয়েছে, আমার নামে নিশ্চয়ই কাটি করেছে। বিশ্বাস করো দিদুই, আমি জানতাম না শ্রাবণ ভাইয়া এমন। আমি যদি জানতাম তাহলে তার থেকে ভুল করেও চোখ তুলে তাকাতাম না। সেখানে একসেপ্ট করা তো দূরে থাক। কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলল রাহিলা বেগম। আভার কথার কিছুই বুঝতেছে না। এদিকে তিথিও মুখ টিপে টিপে হাসতেছে। রাহিলা বেগম বোঝার জন্য তিথিকে জিজ্ঞেস করে, কে রে তিথি? আভা কি উল্টা পাল্টা বলতাছে? আমি তো কিছুই বুঝতাছি না। দিদুইয়ের কথা শুনে আভার চোখের মণিটা খুশিতে জলজল করতে লাগলো। তাহলে তিতু পাখি কিছু বলেনি, আর শুধু শুধু আভা বলদের মতো ভয় পেয়ে বলে দিচ্ছিল সব নিচের কপালে নিজেরই ঝাঁটার বাড়ি দিতে মন চাচ্ছে তার। আভা ভালোবাসার দৃষ্টিতে তিথির দিকে তাকালো, কারণ তিথি কিছুই বলেনি। কিন্তু আভার চোখে বেশিক্ষণ সেই ভালোবাসায় স্থায়ী রইল না। তিথি দিদুইকে বলল, আর তিথির কথার মাঝে তিথির মা সহ আভার মাও সেখানে উপস্থিত হয়। আসলে আভা বলতে চাইছিল যে আজকে পাশের বাসার শ্রাবণ ভাই আভাকে প্রপোজ করেছিল, আর আভা সেখানে রাজিও হয়ে গিয়েছিল। 30 মিনিট প্রেম ভালো চলেও পরবর্তী 30 মিনিট ছিল বাঁশবাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই। মাগো আমার পকেট ফাঁকা, টাকা পাবো কই? এমন টাইপ সিচুয়েশনে পড়েছিল শ্রাবণ ভাইয়া, তাই ব্রেকআপ করে চলে গিয়েছিল। সেই কষ্ট সইতে না পেরে আভা পুরো রেস্টুরেন্টে তার পাওয়ারফুল মাউথ স্পিকার অন করে বিশ্বসভা করেছে। এটাই আর কিছুই না।
কথাগুলো বলে আভার দিকে তাকিয়ে নিচের রুমে চলে গেল। আভা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সবার সামনে। আভার মা, আভার চাচি আর আভার দিদুই চোখ গরম করে তাকিয়ে আছে। মনে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীদের সামনে পেয়েছে আর তাকে মারার জন্য চোখ দিয়ে গুলি বর্ষিত হচ্ছে। আভার মনে এখন একটাই গান, বাঁচতেছে। মাইয়া রে মাইয়া, তুই অপরাধী রে, সবার সামনে আমারে ফাঁসাইয়া দিলি রে। উফ। আভার সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না, কারণ আভার মা খুন্তি নিয়ে তাড়া করেছে। লে আভা, দে দৌড়। হেলিকপ্টার গতিতে নিচের রুমে এসে দরজা লাগিয়ে দিল। দরজার ওপাশে থেকে মায়ের চিল্লানি শুনতে পেল। তুই আজকে বের হ শুধু রুম থেকে, তোর প্রেম আমি বের করব, খুন্তি দিয়ে পিটিয়ে লাল করে দিব। বেয়াদব মেয়ে কোথাকার, লজ্জার মাথা খেয়ে ফেলেছিস। মায়ের চিল্লানি শুনে আভা একটা শুকনো ঢোক গিলল। আর কিছুক্ষণ ওখানে থাকলে নির্ঘাত খুন্তির বাড়ি আর কোমর চেহারায় হানা দিত। ভাবতেই আভা আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো। তারপর মুখ ভেঙচি কেটে ফ্রেশ হয়ে নিচে না গিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলে যখন ঘুম ভাঙলো তখন হাই তুলতে তুলতে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে ডাইনিং টেবিলে চলে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো পরিস্থিতি সব স্বাভাবিক, তাই আভা হাঁপ ছেড়ে বাঁচল। ফ্রিজ থেকে একটা জুসের বোতল হাতে নিয়ে তিথির রুমে চলে গেল। তিথিকে স্কুলের হোমওয়ার্ক করতে দেখে আভা শয়তানি হাসি দিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ল আর জুসের বোতল তিথির সামনে ধরল। এতে তিথির মনোযোগ নষ্ট হয়ে গেল। বাঁকা চোখে আভার দিকে তাকালো। আভা 32টা দাঁত কেলিয়ে তিথির দিকে তাকালো আর বলল, কিরে তিথু, আমাকে চাঁদে পাঠানোর ব্যবস্থা করে তুমি এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়ে বসে আছো? তা কি করে হয় বাছুধন? কেন আমাকে ফাঁসিয়ে দিলি? বল বল বল। তিথি একটু হালকা কেশে নিয়ে বলল, অকালপক্ষ মানুষকে পরিপক্ক করার জন্য মাঝে মাঝে একটু একটু থেরাপি লাগে। এমনিতেও তুই সব কিছু বলা শুরু করে দিয়েছিলিস, আমি একটু ফিনিশিং টেনে দিয়েছি। এতে তোরই তো উপকার হয়েছে, কষ্ট করে বলতে হয়নি। তোর উপকারের আমি খ্যাতা বালিশ সাবান ছাড়াই ধুবো। এত উপকার করা হলে একটা বয়ফ্রেন্ড খুঁজে দে। আভু, ইউ আর ফুল ক্রেজি, ওকে? আজকেই 1 ঘন্টার মাঝে ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়েছিস, আবার এই কথা মুখে আনছিস? স্ট্রেঞ্জ আভু। তোর জন্য কি আমার ঋতু ভেদে বয়ফ্রেন্ড খুঁজতে হবে? গ্রীষ্মে একটা, বর্ষায় একটা, এভাবে খুঁজবো নাকি? আমার প্রতিদিন একটা বয়ফ্রেন্ড লাগবে। সবার আছে আর আমার নেই, এটা কোনো কথা? তিথি ভুরুচোরা কুচকে আভার দিকে তাকালো আর বিড়বিড় করে বলতে লাগলো, তোর বেশি দিন আর ব্যাং পাখি হয়ে থাকার সময় নেই। তোর জন্য যা অপেক্ষা করতেছে তা কিভাবে সামলাবি সেটা ভাবতেই আমার গায়ে কাটা দিয়ে উঠতেছে। আভা তিথির সামনে তুড়ি বাজাতে থাকে। কি রে, কি হলো? কি বিড়বিড় করছিস তুই? কিছু না, এইসব ভূত মাথা থেকে নামা অ্যান্ড স্টাডিতে কনসেন্ট্রেট কর, এতে তোর জন্যই ভালো আভু। ওয়াও, আমাদের বিদ্যাসাগরের বউ এসছে। তা লেখাপড়া করে কোন গোষ্ঠী উদ্ধার করেছিস শুনি? তিথি বিরক্তি নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো, কারণ তার আর ক্ষমতা নেই আভার কাছে থাকার। গরু আবার তুলনায় ভালো আছে, অত্যন্ত প্রয়োজনীয় ছাড়া হাম্বা হাম্বা করে না। আর এই মেয়ে তো হেলিকপ্টার গতিতে চলে আর রকেট গতিতে কথা বলে। এর সামনে থাকা মানে রকেটের সামনে পড়ে নিজেকে খণ্ড খণ্ড করা ছাড়া আর কিছুই না। পরের দিন দুজনে বাসা থেকে বিদায় নিয়ে স্কুলে চলে গেল। আভা কাল হোমওয়ার্ক করেনি আর না কোনো পড়া কমপ্লিট করেছে, তার জন্য স্যার তাকে বেতের বাড়িও দিয়েছে। বেতের বাড়ির জন্য আভার চোখের কোণে পানি এসে জমা হয়ে গিয়েছে, যেন এখনই টপ করে পড়ে যাবে। হাত একদম লাল টকটকে হয়ে গেছে, যেন এখনই হাত থেকে রক্ত টপ টপ করে পড়বে। তিথির খারাপ লাগে নিজের বোনকে এভাবে মার খেতে দেখে, কিন্তু তার যে কিছুই করার নেই। ক্লাস শেষে আভা চুপচাপ বেরিয়ে আসে ব্যাগ ঘাড়ে নিয়ে। কোনো কথাই বলছে না, হাতটা চেপে ধরে আছে, হয়তো ভীষণ জ্বালা করতেছে। তিথিও কিছু বলছে না, কারণ এখন কিছু বললে আভা এই রাস্তাতেই ইচ্ছে মতো কেঁদে দেবে। কে বা চাইবে নিজের কানের কাছে রেডিও বাজাতে? আভা বারবার তিথির দিকে তাকাচ্ছে, কিন্তু তিথি অন্যদিকে তাকিয়ে আছে, আভার দিকে তাকাচ্ছেই না একদম। আভা তিথির দিকে তাকিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল। আভাকে থামতে দেখে তিথি বাঁকা চোখে আভার দিকে তাকালো আর বলল, কিরে, বাসায় যাবি নাকি এখানে দাঁড়িয়ে থাকবি? যাবো, রিক্সা ডাকে।
আভাকে স্বাভাবিক দেখে তিথির কেমন জানি লাগলো, তবে সে আভা কোনো গড়বড় করেনি এটা ভেবে আনন্দ লাগলো তিথির। দুজনে বাসায় চলে আসলো। দুপুরে খাবার টাইমে সবাই ডাইনিং টেবিলে বসে আছে। আভার মা, আভার বড় মা, আভার দিদুই, আভার বাবা সহ আভার বড় বাবা। আভা তিথি নিচের রুমে কিছুক্ষণের মধ্যেই তারাও চলে আসলো ডাইনিং টেবিলে। তখন তিথির বাবা বলে ওঠে, ফারিস আগামীকাল দেশে আসবে, আজকে রাতে তার ফ্লাইট। হঠাৎ করেই দেশে আসার কথা বলেই ফোন কেটে দিল। তিথির বাবার কথা শুনে সবাই অবাক হয়ে গিয়েছে, কেননা এই ছেলেকে আগামী 10 বছর থেকে দেশে আসার জন্য বলা হয়, কিন্তু এবার সে কারণ ছাড়াই দেশে আসতেছে। ভাবতেই অবাক লাগছে তার। ফারিসের দেশে আসার কথা শুনে আভার হিচকি উঠে যায়। আভার মা তাড়াতাড়ি আভাকে পানি খাইয়ে দেয়। আভার ভয়ে শরীরের লোমে কাটা দিয়ে ওঠে। তিথি আভার ব্যাপারটা ভালোভাবেই লক্ষ্য করেছে। সেও আন্দাজ করতে পারছে না কি হতে চলেছে এবার। আভা ডাইনিং টেবিল থেকে উঠে নিচের রুমে চলে গেল আর পায়চারি করতে লাগলো সম্পূর্ণ রুমে, কারণ আভা সহ পরিবারের সবাই ফারিস ভাইয়াকে জমের মতো ভয় পায়। রাগ যেন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে বিস্তৃত। এই 10 বছরে ফারিস ভাইয়া কাউকে তেমন কল দেয়নি বা কারোর সাথে কথাও বলেনি। শুধু 10 বছর আগে ঘটে যাওয়া একটা ছোট্ট কাহিনীর জন্যই ফারিস ভাইয়াকে বড় বাবা থাইল্যান্ড পাঠিয়ে দেয়। আর এবার 10 বছর পর তিনি আবারও আসতেছেন দেশে। না জানি কোন ঝড় আসতে চলেছে। ইন থাইল্যান্ড ফারিস সবকিছু গুছিয়ে নিয়ে ঘড়ির দিকে একবার চোখ বুলিয়ে নিল। অতঃপর ড্রাইভারকে সবকিছু গাড়িতে তুলতে বলে নিজে গাড়িতে গিয়ে বসে পড়ল। ফ্লাইটের মাত্র আর 20 মিনিট রয়েছে, কিন্তু তার প্ল্যাটফর্ম থেকে এয়ারপোর্টের 40 মিনিটের রাস্তা। সচরাচর ফারিস খুবই রেসপন্সিবল একজন ছেলে, টাইমলি সবকিছু করতে ভালোবাসে, কিন্তু আজ লেট হয়ে যাওয়াতে বড্ড রাগ উঠতেছে তার। এদিকে ড্রাইভারের গাড়ি চালানো তার একদম পছন্দ হচ্ছে না। মনে হয় এর থেকে পায়ে হেঁটে গেলেও তাড়াতাড়ি এয়ারপোর্টে পৌঁছে যাবে। ফারিস নিজের রাগ সংযত রেখে চোয়াল শক্ত করে বলল, হেই, তুমি কার চালাচ্ছ নাকি কোনো সাইকেল? স্যার, সাইকেল কেন হবে? এটা তো কার। স্টপ দ্য কার, ড্যাম ইট। ফারিসের ঝাড়ি খেয়ে ড্রাইভার তাড়াতাড়ি কার থামালো। ফারিস গাড়ি থেকে নেমে গিয়ে ড্রাইভারের দিকে চোখ গরম করলো। ড্রাইভার তাড়াতাড়ি নিচের ড্রাইভিং সিট ত্যাগ করলো। ফারিস ড্রাইভিং সিটে বসে পড়লো, আবারও নিচের হ্যান্ড ওয়াস্টের দিকে তাকিয়ে ফুল স্পিডে গাড়ি স্টার্ট করলো। গাড়ি যেন হাওয়ার বেগে চলতে লাগলো। আশেপাশের সব যেন উড়ে উড়ে যাবে অবস্থা। ড্রাইভার চোখ খিচে রয়েছে, কেননা সে কখনো এতটা জোরে কার ড্রাইভ করেনি। 20 মিনিটের মাথায় গাড়িটা এসে এয়ারপোর্টে থামলো। ফারিস গাড়ি থেকে নেমে নিচের লাগেজটা নিয়ে হনহন করে ফ্লাইটের দিকে চলে গেল। ফারিস যেতেই ড্রাইভার যেন হাঁপ ছেড়ে বাঁচল। প্লেনে বসে আছে। ফারিসের দৃষ্টি তার ফোনের স্ক্রিনের দিকে। একটা ছবি বারবার জুম করে দেখছে ফারিস। ছবিটার দিকে তাকিয়ে বিড়বিড় করে পড়ল, চাঁদপুরি শুধু তোমার জন্য ছুটে চলে আসা। তোমাকে দেখার পর আর নিজেকে সামলে রাখতে পারলাম না। কেন তুমি এতদিন সামনে আসোনি? কেন কেন? ভোরের দিকে প্লেন ল্যান্ড করলো বাংলাদেশে। প্লেন থেকে নেমে দেশের মাটিতে পা রাখতেই মুহূর্তের মাঝে ফারিসের চোয়াল শক্ত হয়ে গেল। হাত মুঠো করে নিল। রীতিমতো ড্রাইভারও এসে গেছে, হয়তো বাবা পাঠিয়ে দিয়েছেন। গাড়িতে বসে জানালা খুলে দিয়ে গম্ভীর মুখে বাইরে তাকিয়ে আছে। অন্যদিকে বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ফারিস আসবে জন্য। ফারিস আসার কথা শুনে আভা অনেক আগেই স্কুলে চলে গিয়েছে, অথচ তার স্কুলে ক্লাস শুরু হতে আরো 1 ঘন্টা লেট। তিথি যেতে পারেনি, কারণ তার একমাত্র ভাই আসবে এতদিন পর। কি করে তার সাথে দেখা না করে থাকতে পারে? এদিকে রান্নার যেমন তোড়জোড়, তেমনি সবকিছু সাজিয়ে রাখারও তোড়জোড়। কেননা ফারিস অগোছালো এলোমেলো অপরিপাটি কিছুই পছন্দ করে না। হঠাৎই বাইরে গাড়ির হর্ন শুনতে পেয়ে সবাই বাইরে দৌড়ে গেল। গাড়ি থেকে নামলো সুঠাম গড়নের এক ছেলে। লম্বায় আনুমানিক 6 ফুট 2 হবে, বয়স 27 বছর। পরনে হোয়াইট শার্টের উপরে ব্ল্যাক কোট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু, হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চুলগুলো স্পাইক করা, হলুদ ফর্সা গায়ের রং, ঠোঁটটা লাল টুকটুকে, জোড়া ভুরুগুলো কুঁচকে রেখেছে, যেন কোনো রাজকুমার সেখানে অবস্থানরত রয়েছে। সে আর কেউ না, ফারিস ফাজ, এই বাড়ির বড় ছেলে।
সবাই ফারিসকে দেখে এগিয়ে আসলো কথা বলার জন্য, কিন্তু ফারিস একবার সবার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। ফারিসের এমন কর্মকাণ্ডে কেউ হতভম্ব হলো না, কারণ তারা যা করেছে ফারিসের সাথে সেটা তাদের পাওনা। মুহূর্তের মাঝেই তাদের মুখটা মলিন হয়ে গেল। তিথি নিজের ভাইয়ের রুমের দিকে অগ্রসর হলো। দরজায় নক করতেই ফারিস ভিতরে যেতে বলল তিথিকে। তিথি বিছানার উপরে বসে রয়েছে, আর ফারিস ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে তিথির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তিথি কিছুক্ষণ বসে থেকে বলল, কেমন আছিস ভাইয়া? ভালো, তুই? আছি ভাইয়া। সব কিছু ফুলে আবার আগের মতো হয়ে যান। একজনের ফুলের জন্য তুই কেন সবার সাথে সম্পর্ক খারাপ করছিস ভাইয়া? ভাইয়া প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। যা হবার হয়ে গিয়েছে, ফরগেট ইট। ফারিস ভুরু চূড়া কুচকে বোনের দিকে তাকালো। তোর জ্ঞান দেওয়া হয়েছে, এবার আসতে পারিস। আর হ্যাঁ, সবাইকে বলে রাখিস খাবার যেন আমার রুমে দিয়ে যায়, আর প্রয়োজন ছাড়া যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। নাও ইউ মে গো। তিথি একবার ভাইয়ের দিকে তাকালো, অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে সেই স্থান ত্যাগ করলো। এদিকে আভা স্কুলের প্লেগ্রাউন্ডে বসে আছে। তার বাসায় যেতে প্রচন্ড ভয় করছে। 10 বছর আগের ভয়টা এখনো তাকে জেঁকে ধরে রয়েছে। আভা বসে বসে নিজের আঙ্গুল কামড়াচ্ছে। এদিকে দুপুর গড়িয়ে গিয়েছে। আভার স্কুলে থাকলো না, বাসার দিকে রওনা দিল। একটা রিক্সা ডেকে নিয়ে চিন্তিত মুখ করে বসে রইল। রিক্সা বাড়ির সামনে আসতেই ভাড়া মিটিয়ে ধীর পায়ে আঁকি বুকে মেরে নিচের রুমে দৌড়ে চলে গিয়ে দরজা আটকে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিল। তারপর ফ্রেশ হয়ে বসে রইল রুমের ভিতরে। এদিকে ফারিস বিছানায় বসে ল্যাপটপে কাজ করতেছে। হঠাৎই ল্যাপটপ অফ করে রুম থেকে বেরিয়ে আভার রুমের দিকে পা বাড়ালো। আভার রুমের সামনে গিয়ে দরজায় নক করার অনেকক্ষণ পর আভা জবাব দিল। কে? ফারিস গম্ভীর গলায় বলল। দরজা খোল। আভা বুঝতে পারল না এটা কে। ফারিস ভাইয়া তো কখনো তার সাথে কথাই বলবে না, সেখানে তার রুমের বাইরে এসে তাকে ডাকা তো দূরের কথা। আভা পা টিপে টিপে এসে দরজা খুলে দিয়ে সামনে তাকিয়ে হাঁ হয়ে গেল। কয়েক দফা ক্রাশ খেল, কারণ এমন ছেলে সে কখনোই দেখেনি। তার সামনে ড্রেসিং করা সুঠাম দেহের অধিকারী একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। পরনে 3/4 প্যান্ট আর টি শার্ট, চুলগুলো ভেজা বিধায় কপালের সাথে লেপ্টে আছে। 6 প্যাক সাদা ধবধবে শরীর, ঠোঁট দুটো টুকটুকে লাল, যেন সেখানে রক্ত জমে আছে। আভা হা করে থাকা দেখে ফারিস ভুরু কুচকে বুকে হাত ভাঁজ করে দেওয়াল ঘেঁষে দাঁড়ালো। তোর দেখা হয়ে গিয়েছে নাকি বাকি আছে? মুখটা বন্ধ কর, না হলে তোর মুখে সমস্ত পোকা মাকড়ের বাসা হয়ে যাবে। ফারিসের কথায় আভার ঘোর কাটল। মাথায় দুটো থাপ্পড় দিয়ে নড়ে চড়ে ফারিসের দিকে তাকালো। মুখটা দেখে চেনা চেনা লাগছে তার, কোথায় যেন দেখেছে এই লোকটাকে। যখন মনে পড়ল এটা ফারিস ভাইয়া, তখন আভার স্ট্রোক করার মতো অবস্থা। মাথা ঘুরতে থাকে আভার। ফারিস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আভার দিকে। তোর ড্রামা শেষ হলে 5 মিনিটের ভিতরে আমার রুমে চলে আসিস। কথাটা বলেই হনহনিয়ে চলে গেল। আভার গলা শুকিয়ে গেছে ফারিসকে দেখে, তাই তাড়াতাড়ি গ্লাসে পানি নিয়ে খেয়ে ফেলল। তবুও যেন আভার অবস্থায় যাই। এই একটা ব্যক্তিকে বাড়ির সবাই জমের মতো ভয় পায়, সেখানে তো আভার হাঁটু কাঁপে ফারিসের নাম শুনলেই। আভা বসে আছে বিছানার উপর, তাকে কি জন্য ডেকে গেল সেটা নিয়ে ভাবতে থাকে আভা। আর বেশিক্ষণ দেরি করল না, ফারিসের রুমের দিকে অগ্রসর হলো। দরজার কাছে এসে কালেমা কয়েকবার পড়ে বুকে ফু দিয়ে মনে সাহস জুগিয়ে রুমে ঢুকে পড়ল। রুমে ঢোকার সাথে সাথেই একটা কাচের গ্লাস এসে আভার সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর আভা চমকে উঠে কিছুটা পিছিয়ে যায়। হাউ ইজ দ্যাট বিহেভিয়ার আভা? তুই রুমে প্রবেশ করলি, তবুও সেটা উইদাউট এনি পারমিশন। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কথাটা বলল ফারিস। ফারিসের কথায় মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরল আভা। ফারিসের এমন সূচের মতো সূচালো কথাই যেন আভার হৃৎপিণ্ড ফুটো হয়ে যাচ্ছে। পুরনো ভয়গুলো চেপে ধরেছে আভাকে। ফারিস আভার জবাব না পেয়ে গম্ভীর গলায় বলল, এখন তুই রুমের বাইরে যাবি, দেন আমার পারমিশন নিয়ে রুমে ঢুকবি। নাও গো। আভা মাথা নিচু করে রুমের বাইরে চলে গেল, আর বড় বড় নিঃশ্বাস নিয়ে রুমের দরজার সামনে দাঁড়ালো। বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, ভাইয়া আসবো? কাম। আভা ধীর পায়ে রুমের ভিতরে গেল। আভা যেতেই ফারিস ল্যাপটপের দিকে শান্ত চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমার রুম থেকে কয়েক পা এগোলেই তোর রুম, 1 মিনিট টাইমও লাগে না।
এ রুম থেকে ওই রুমে যেতে। সেখানে 5 মিনিট দেওয়ার পরও 2 মিনিট 33 সেকেন্ড লেট করেছিস আসতে। পায়ে তো আলতা বা মেহেদিও দিসনি যে পায়ে হেঁটে আসতে এত টাইম লাগবে। এখন কারণটা বল, এত টাইম লাগলো কেন? আভা কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এই ছেলেটা যে সাইকো সেটা সবাই জানে। কোনো এক্সকিউজে কাজ হবে না, কারণ এই ছেলে তিলকে তাল বানানোর সুযোগ কখনোই দেয় না। আভা ভাবতেছে কি বলবে, এদিকে হাঁটু কাঁপাকাঁপি রীতিমতো শুরু হয়ে গিয়েছে। আভাকে চুপ থাকতে দেখে ফারিস আবারও বলল, কি হলো? কথা বের হচ্ছে না কেন তোর? আভার শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, ও ওয়াশরুমে গিয়েছিলাম একটু, তাই লেট হয়ে গিয়েছে, সরি। ফারিস ল্যাপটপ চোখে রেখেই বলল, তোর ওখানে কি ভূমিকম্প এসেছে? এত কাঁপাকাঁপি কিসের? আভা কি বলবে ভেবে পাচ্ছে না। ঠিক তখনই তিথি খাবারের ট্রে নিয়ে রুমে প্রবেশ করলো। আভাকে ফারিসের রুমে দেখে তিথিও আঁতকে উঠল, কিন্তু কিচ্ছু বলল না। খাবারটা টেবিলে রেখে দিয়ে ফাইয়ের পাশে বসে পড়ল তিথি। আভা কাঁপাকাঁপি অবস্থা দেখে তিথির হাসি বের হচ্ছে, কিন্তু আভার জন্য কষ্টও লাগছে। ভাইয়া আসতে না আসতেই বেচারি ফেঁসে গিয়েছে। আভা তিথির দিকে তাকিয়ে আছে ঠোঁট উল্টে, চোখ দিয়ে ইশারা করছে তাকে এখান থেকে নিয়ে যেতে, কিন্তু তিথি অসহায় চোখ করে তাকিয়ে আছে আভার দিকে। তার চোখের ভাষা এটা ছিল, আফুরে, আমার হাতে কিচ্ছু করার নেই, আমি তোকে এখানে থেকে নিয়ে যেতে পারবো না রে। ওদের দুজনের চোখাচোখি দেখে ফারিস ল্যাপটপ অফ করে দুজনের দিকে একবার চোখ বলিয়ে নিল, অতপর ভুরুচোরা উপরে তুলে বলল, তোদের চোখে চোখে কথা বলা শেষ হলে যেতে পারিস। যাওয়ার কথা শুনেই আবার সেখান থেকে গায়েব। সে মনে হয় এই কথাটারই অপেক্ষা করতেছিল। আভার এভাবে পাখির মতো উড়ে চলে যাওয়া দেখে ফারিস একটা বাঁকা হাসি দিল। তিথি, লাগেজে তোদের সবার জন্য কিছু ড্রেস আছে, আর তোদের জন্য চকলেট আছে। যাওয়ার সময় নিয়ে যাস ওগুলো। তিথি একটা মুচকি হাসি দিয়ে লাগেজ থেকে সবকিছু নিয়ে বেরিয়ে গেল। ফারিস বিছানা থেকে নেমে ব্যালকনিতে গিয়ে পকেটে হাত গুজে দাঁড়ালো। ফারিসের ব্যালকনির এই দিকটায় কখনো রোদ আসে না, কারণ এই দিকটাই সবুজ গাছপালা দিয়ে ভরপুর। বাড়ির এরিয়ার সম্পূর্ণটাই প্রায় দেখা যায়। ফারিস চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছে। চোখ বন্ধ করতেই একজনের প্রতিচ্ছবি ভেসে ওঠে তার সামনে। মুহূর্তেই সে চোখ খুলে ফেলে। তার চোখে যেন রক্ত জমাট বেঁধে গিয়েছে। হাতের মুঠোয় শক্ত করে নেয় সে। এ কেমন নেশায় ফেলে দিয়েছ তুমি আমাকে, যে নেশা আমি কাটিয়ে উঠতে পারছি না। না না, এর শাস্তি তোমাকে পেতেই হবে চাঁদপরি, অনেক বড় শাস্তি পেতে হবে। ধীরে ধীরে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে আসে। ফারিস রেডি হয়ে গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে একবার আশেপাশে তাকিয়ে হনহনিয়ে চলে গেল। শুধু দীর্ঘশ্বাস ছাড়ল, তাছাড়া যে কিছুই করার নেই। এদিকে ফারিসকে বেরিয়ে যেতে দেখে তিথি দৌড়ে আভার রুমে চলে গেল। বেচারি নিজেকে ঘর বন্দি করে ফেলেছে। তিথি আভার রুমে ঢুকে দেখে আভা ফ্যান ছেড়েও এই গরমেও কাঁথা গায়ে জড়িয়ে আছে। কি রে, তুই এভাবে এই উত্তাপ গরমের মাঝে কাঁথা গায়ে জড়িয়ে আছিস কেন? আরে ওকে আফু। তিথির গলা শুনতেই আভা লাফ দিয়ে উঠে পড়ে শোয়া অবস্থা থেকে, আর ঠোঁট উল্টে তিথির দিকে তাকিয়ে বলল, আমি যেখানেই যাচ্ছি শুধু এই সাইকোটাকে দেখতে পাচ্ছি। ভয়ে আমি কাঁথার নিচে ঢুকেছিলাম, কারণ যদি ওই হিটলারটা আমার রুমে আসে তাহলে ভাববে আমি অসুস্থ বা জ্বর এসছে, তখন আর কিছুই বলবে না। বাবা, তোর বুদ্ধির তুলনা হয় না, সত্যি একদম পচা লাউয়ের থেকে কম কিচ্ছু না। তিথির কথায় আভা আবারও ঠোঁট উল্টে ফেলে। তিথি দীর্ঘশ্বাস ছেড়ে আভাকে বলল ছাদে আসতে। আভা কিছুক্ষণ চুপ থেকে ছাদে চলে গেল। ছাদে গিয়ে দোলনায় বসে পড়ল দুজনে। আকাশে অসম্ভব সুন্দর একটি চাঁদ উঠেছে। চাঁদের প্লেটটা সম্পূর্ণ রয়েছে। চাঁদের আশেপাশে ছোট ছোট তারা জ্বলজ্বল করছে, যেন চাঁদটাকে আরো সুন্দর করে তুলছে। অন্যদিকে ফারিস একটা ফাঁকা জায়গায় কার থামিয়ে কারের উপর বসে আছে। তার দৃষ্টি আকাশের অবাক করা সুন্দর চাঁদটার দিকে। দৃষ্টি যেন নামছেই না সেই চাঁদ থেকে। মনে তার অসম্ভব অনুভূতি খেলা করছে, কিন্তু চেহারায় অসম্ভব গম্ভীরতা। ফারিস চাঁদের দিকে তাকিয়ে বলতে থাকে, আচ্ছা চাঁদপরি, তোমার কি আমাকে মনে পড়ে? আমি যখন তোমার পাশে থাকি না তখন কি আমাকে তোমার মনে পড়ে? তুমি যখন আমার থেকে 1000 মাইল দূরে থাকো তখন কি আমার কথা একটিবার মনে করো? জানো, আমি তোমায় প্রতিনিয়ত মনে করি, তোমার শূন্যতা প্রতিনিয়ত অনুভব করি, কিন্তু কিন্তু তুমি তো আমাকে মনে করার প্রয়োজন বোধই করো না। তোমাকে যে বড্ড চাই আমি চাঁদপরি, আমার অন্ধকারাচ্ছন্ন জীবনটাকে রাঙাতে তোমাকে যে বড্ড প্রয়োজন।
আকাশবাণী চোখ দুটো বন্ধ করে ফারিস স্লো ভয়েসে কথাগুলো বলছে, কিন্তু মুহূর্তেই সে বিকট শব্দ করে হেসে ওঠে। তার হাসির শব্দে যেন প্রকৃতির স্নিগ্ধ রূপটাও পাল্টে গিয়ে আকাশের চাঁদটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে। আকাশের চাঁদের দিকে তাকিয়ে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ে বলতে লাগলো, কোথায় যাচ্ছ চাঁদপরি? তুমি নিশ্চয়ই আমার থেকে এভাবেই পালাতে চাইছো, কিন্তু কি লাভ চাঁদপরি? তুমি চাইলেও আমার থেকে দূরে পালাতে পারবে না, বিকজ ইউ আর অনলি মাই। আই নিড ইউ এনিওয়ে। আবারও বিকট শব্দে হেসে উঠে ফারিস। পরের দিন তিথি আভার নাস্তা করে রেডি হয়ে নিল স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। ঠিক তখনই ফারিসও গাড়ি নিয়ে বের হবে। ফারিসকে দেখে আভা মাথা নিচু করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। ফারিস একটা বাঁকা হাসি দিয়ে বলল, তোদের স্কুল ক্রস করে আমাকে যেতে হবে, তাই গাড়িতে উঠে পড় দুজনে, আমি তোদের ড্রপ করে দিয়ে যাব। তিথি উঠতে চাইলে আভা তিথির হাত খামচে ধরে ফারিস তা দেখে বাঁকা চোখে তাকায় আর বলে, আভার হয়তো হাঁটতে প্রবলেম হচ্ছে, তিথি ওকে ধরে ধরে নিয়ে আয়। ওহ, ফারিসের কথা শুনে আভা তাড়াতাড়ি তিথির দিকে নিচের হাতটা ছাড়িয়ে নিল আর চুপচাপ গাড়িতে গিয়ে উঠে বসল। ফারিস লুকিং মিররে আভার ভয়াত্মক মুখ দেখে একটা বাঁকা হাসি দিল। স্কুলের সামনে এসে গাড়ি থামতেই আভা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেল, সাথে তিথিও। দুজনে স্কুল গ্রাউন্ডে হাঁটছে, তখন আভা বলে ওঠে, তিথু, তোর ভাইয়াকে কি আসতেই হলো নাকি? এখন আমার জীবনে শান্তি নামক জিনিসটা নেই রে বনু। আরে আফু, কেন পুরনো কথা ভেবে ভয় পাচ্ছিস অযথা? দেখ, তখন যা হবার হয়ে গিয়েছে, সব ভুলে যা। আমার মনে হয় না ভাইয়া এখনো অমর রয়েছে, শুধু ভাইয়া একটু অদ্ভুত টাইপের, তার কথা কাজ সব অদ্ভুত। তাই বলে এই নয় যে সে এখনো সব মনে রেখে কোলার কীর্তি করবে। বি পজিটিভ ইয়ার, দেন এভরিথিং উইল বি ফাইন। আভা মাথা নাড়িয়ে সম্মতি জানালো, আসলেই তো সে অযথাই ভয় পাচ্ছে। আর ভয় নয়, এবার ভয়কে জয় করে সাহসিকতার পরিচয় দিতে হবে। স্কুলে জানিয়ে দিল কিছুদিনের মাঝেই তাদের টেস্ট এক্সাম হবে। তিথি যা একটু পড়েছে, কিন্তু আভা তো সেটাও পড়েনি। প্রেমের ভূত মাথায় চাপিয়ে সব পড়ালেখা বের করে দিয়েছে। এমনিতেই পড়ালেখা নিয়ে বাসায় অনেক নামকরণ করা হয়েছে তার। আর টেস্ট এক্সামও ফেল করলে নিশ্চয়ই আমাদের আফু নাম্বার 1 ফেল টু বলে চালান করে দিবে সবাই। ওরা স্কুলের টিচারকে টিউশনের কথা জিজ্ঞেস করলে টিচারটা বলে তাদের সময় নেই। আভা তো যেন মাঠে মরে যাবে অবস্থা। কিন্তু স্যার বলল, একটা ছেলের খবর দিতে পারে, ছেলেটা অনেক ভালো শেখায় আর পড়ায়, অনেক রেসপন্সিবল একজন ছেলে। আভা তিথি চাইলে তার কাছে পড়তে পারে। আভার চোখ মুখ খুশিতে জলজল করে ওঠে। যাই হোক, এই কয়দিন তাকে পড়ালেখায় কনসেন্ট্রেট করতে হবে। ওরা বাসায় গিয়ে সব বলে বাসা থেকে রাজি হয়ে যায় আর ছেলেটাকে বাড়িতে পড়ানোর কথা বলে। আজ সন্ধ্যা থেকেই ছেলেটা তাদের পড়াতে আসবে। তিথি আভা বসে আছে স্টাডি রুমের ড্রয়িং টেবিলে। আভা কলম কামড়াতে ব্যস্ত, কেননা সে ভাবছে স্যারটা কেমন হবে, তার মায়েরগুলো কেমন হবে, পড়ার চাপ কেমন দিবে। আভা কি চাপ নিতে পারবে, নাকি আবারও চোরের মতো পড়া চুরি করার প্ল্যান তৈরি করবে? আভার ভাবনার মাঝেই একজন ড্যাশিং বয় তাদের স্টাডি রুমে প্রবেশ করে। ছেলেটাকে দেখে সাথে সাথে দুজনে দাঁড়িয়ে যায়, কেননা এটাই তাদের টেস্ট এক্সাম থেকে বাঁচানোর হেল্পিং পার্সন। তখন আভার মা সেখানে আসলো নাস্তা নিয়ে আর স্যারের উদ্দেশ্যে বলল, বাবা মেয়ে দুটো কিন্তু বড্ড বাদো টাইপের, ওদের কর্মকাণ্ডে কিছু মনে করবেন না। মায়ের এমন সাপোর্টের কথা শুনে আভার চোখের কোণে পানি টলমলো করতে লাগলো। কারণ তার ডাইনি মাঝে এভাবে স্যারকে বলবে, মেয়ের প্রতি দরদ দেখাবে, সেটা ভেবেই আভা গোলের চাটনি হয়ে গেল। আভার মা মেয়ের এমন ইনোসেন্ট ফেস দেখে স্যারকে আবারও বলল, ওদের কর্মকাণ্ডে কিছু মনে করবেন না, বরং ইচ্ছে মতো পিটিয়ে দুটোকে বাঁকা থেকে সোজা বানাবেন। এটার দায়িত্ব আপনাকে দিলাম। আমরা কর্তৃপক্ষ আপনার কোনো কাজেই বাধা দেব না। কথাটা বলেই আভার মা সেখান থেকে চলে গেল। মুহূর্তেই আভার ফেস রাগে লাল টুকটুকে হয়ে গেল। এদিকে তিথি হেসে কুটি কুটি হচ্ছে, কিন্তু বেচারা টিচার আভার মায়ের কথা আর আভার রিয়াকশন সম্পর্কে অবগত নয়, তাই সে কিছুই বুঝতে পারল না। ছেলেটি হালকা কেশে নিয়ে বলল, তো আমরা আজ কি পড়বো? আভার শয়তানি হাসি দিয়ে বলল, আপনি কেমন টিচার বলুন তো? আপনি আমাদেরকে পড়াবেন সেটা আমাদের থেকেই শুনতে চাইছেন। তাহলে আমরাই শিক্ষক হই আর আপনি স্টুডেন্ট হন, তারপর বলবো আজকে আমরা কি পড়তে পারি। আভার এমন কথায় ভ্যাবাচ্যাকা খেয়ে গেল ছেলেটি। চোখের চশমাটা খুলে ঠিক করে আবারও চোখে ভালো করে পড়ে নিল। তারপর চোখ তুলে আভা আর তিথির দিকে তাকিয়ে ধীরে বলল,
আজকে কোন বই তোমরা পড়বে আমি সেটা জিজ্ঞেস করেছি। তিথি বলল, আজকে পারবো না। আজকে আমাদের পরিচয় পর্ব হবে। স্কুলে যেমন ফার্স্ট দিন পরিচয় পর্ব হয় ঠিক তেমনি। আমি আরোহী ইস্তিয়াক তিথি। আপনি? আমি রৌদিন আহমেদ রোদ। আভা মুখ বাঁকিয়ে বলল, আমি আহানিতা ইশরাক আভা, সবাই আবু বলে ডাকে। রোদ হালকা হেসে বিড়বিড় করে বলল, আবু নাকি সাবু, ও মাই গড। ওদের কথার মাঝে স্টাডি রুমে কেউ প্রবেশ করলো। ফারিসকে দেখে আভা তিথি স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেল। ফারিস রোদের দিকে একবার বাঁকা দৃষ্টি নিক্ষেপ করে তিথির দিকে তাকালো। তিথি হকচকিয়ে উঠে বলল, আমার টেস্টের কিছুদিন পরে আমাদের টেস্ট এক্সাম, যার ফলে এখন টিউশনে না পড়লেই নয় ভাইয়া। ফারিস কিছু বলল না, আবার রোদের দিকে একবার স্থির দৃষ্টি নিক্ষেপ করে সেখান থেকে চলে গেল। ফারিসকে যেতে দেখেই তিথি আভা হাঁপ ছেড়ে বাঁচল। রোদের দিকে তাকিয়ে স্মিত একটা হাসি দিয়ে বই এগিয়ে দিল। রোদ বইটা হাতে নিয়ে জিজ্ঞেসে দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, কে উনি? তোমাদের রিয়াকশন দেখে তো স্বাভাবিক মনে হলো না কিছুই। আভা রোদের কথার প্রেক্ষাপটে উত্তর দিল, আপনি কি কখনো নেপচুন নামের মানুষ নামক এলিয়েন দেখেছেন? রোদ ক্যাবলাকান্তের মতো উত্তর দিল। না তো। আভা 32টা দাঁত বের করে হেসে বলে ওঠে, ওই যে ছেলেটা রুমে এসে হিটলারের মতো তাকিয়ে থেকে চলে গেল না, সে হলো নেপচুন গ্রহের সুনামধন্য মানুষ নামক জ্যান্ত এলিয়েন। এখন থেকে এলিয়েন দেখার ইচ্ছে হলে ওনাকে দেখে নেবেন, পারলে ওনার একটা ফ্রেম বানিয়ে লোক সম্মুখেও উপস্থাপন করবেন, কেমন? আভার এমন কথায় রোদ ফিক করে হেসে দিল। তারপর পরিস্থিতি সামলাতে নিজেকে কঠোর করে নিয়ে বলল, অনেক মজা হয়েছে, আর নয়, এখন পড়ায় মন দাও। পড়া শেষে রোদ সবার থেকে বিদায় নিয়ে চলে গেল সেখান থেকে। ছেলেটার ব্যবহার সবার বড্ড ভালো লেগেছে। এই যুগে এমন স্নিগ্ধ ব্যবহারের মানুষ খুবই কম পাওয়া যায়। ফারিস নিজের রুমে বসে হাত মুঠো করে মাথা নিচু করে রেখেছে। মনে মনে তার শত মতো বাক্য খেলা করছে। রাতে খাবার টেবিলে ডেকে গেল তিথি। ফারিস আজ আর কিচ্ছু বলল না, ডাইনিং টেবিলে চলে গেল। দেখলো সবাই বসে আছে তার চেয়ারটা আভার পাশে। তা দেখে একটা স্ট্রেঞ্জ স্মাইল দিল ফারিস। অতপর আভার পাশে গিয়ে বসে পড়ল। ফারিসকে নিচের পাশে বসতে দেখে আভার যাই অবস্থা, অনেকটা হাইপার হয়ে গেছে। নিজেকে শান্ত রেখে বিড়বিড় করে পড়ল, কুল ডাউন আভা, উনিকে ভয় পাওয়ার মানেই হয় না। তুই এখন আর ছোট নেই যে ভয় পাবি। খাবার এক পর্যায়ে ফারিসের বাবা বলে ওঠে, গ্র্যাজুয়েশন তো শেষ করেই ফেলেছো, এখন না হয় বিজনেসের দিকে একটু নজর দাও। ওহ বাবা, তুমি কি করে ভাবলে আমি তোমার বিজনেস সামলানোর জন্য এসেছি দেশে? লাইক সিরিয়াসলি বাবা, তুমি আমার থেকে এমন কিছু ডিজার্ভ করতে চাইছো? বাবা, আমি বিন্দু মাত্র ভুলিনি কিছুই। দেখো ফারিস, তুমি আজও আমাদের ভুল বুঝে যাচ্ছ। একটু তো ভেবে দেখো, তুমি যা করেছিলে নিতান্ত একটা পাগলামি ছিল। ইউ বিহেভ ওয়াজ নট নর্মাল দ্যাম, লুক লাইক এ সাইকো। আমরা বাধ্য হয়েছি এটা বলতে। বাবা, কখনো কি দেখেছো কেউ কারো ভুলটা স্বীকার করে? সবাই অন্যের ভুলটাই দেখে। আমার বেলায়ও তেমনই। আমি মনে করি আমি কোনো ভুল করিনি। বাই দ্য ওয়ে, আমার ডিনার কমপ্লিট। গুড নাইট। ফারিস বড় বড় পা ফেলে সেখান থেকে চলে যায়। ডাইনিং টেবিলে উপস্থিত সবাই হতাশার চোখে তাকিয়ে রয়েছে ফারিসের চলে যাওয়ার দিকে। আভা মাথা নিচু করে রয়েছে। এতক্ষণ যত কথা হলো সে একবারও মাথা উঁচু করে তাকায়নি। আভার দিদুই বলে উঠল, ছাড় না তুই ওর কথা, পুরনো কথা ভাইবা বর্তমান রে নষ্ট করতাছিস কেন? দাদু ভাই বড় হয়েছে, ওর যা খুশি করুক, তুই আর ওরে নিয়ে ভাবিস না। মা, আমার চিন্তা তো এখানে নয়, অন্য কোথাও। ডিনার শেষে সবাই সবার রুমে চলে গেল। রাত কিছুটা গভীর হয়েছে, কিন্তু আভার চোখে ঘুম আসতেছে না। নিজের ফোন বের করে গেম খেলতে লাগলো আর খিলখিল করে হাসতে লাগলো। তখনই মেসেজ টিউনটা বেজে উঠল। মেসেজ সিন করতেই চোখ কপালে উঠে যায় আভার। মেসেজে লেখা ছিল, রাত অনেক হয়েছে, না ঘুমিয়ে গেম খেলছিস তুই? এখন যদি তোর রুমে আমার আসতে হয় তো তোর ঠ্যাং ভেঙে গাছের সাথে ঝুলিয়ে রাখবো। ফারিসের মেসেজটা দেখেই আশেপাশে তাকাতে লাগলো। কিন্তু কই, ফারহিস ভাইয়া তো কোথাও নেই, তাহলে কিভাবে জানলো আমি গেম খেলতেছি? তখন আবারও মেসেজ আসলো, এদিক ওদিক তাকিয়ে আমাকে খুঁজতেছিস তাই না? ওকে, দরজাটা খোল। মেসেজটা দেখেই আবার হেঁচকে উঠে যায়, পা কাঁপতে থাকে। এখন কি করবে সে? কিভাবে সব দেখে ফেললো?
কিন্তু এখন দরজা না খুললেও তো আভার খবর বিটিভিতে ছাপিয়ে দিবে, তখন শুধু চিরিচিরি করবে জীবনটা। তাই আভা তাড়াতাড়ি পা চালিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে কাউকেই দেখতে পেল না, হাঁপ ছেড়ে বাঁচল আর দরজা লাগিয়ে দিল। তখন মেসেজ টিউনটা আবারও বেঁচে উঠল। না জানি আবার কি মেসেজ দিয়েছে। কাপা কাপা হাতে মেসেজটা সিন করলো, আর তাতে লেখা, এতটুকুতে এমন কাঁপাকাঁপি? আমি যদি আসতাম তাহলে তোর কি হতো বলতো? এখন দেরি না করে শুয়ে পড়। মেসেজটা দেখে আভা বড় করে একটা নিঃশ্বাস নিল আর কপালে কয়েকটা চাপড় দিয়ে শুয়ে পড়ল। ফারিস ছাদে দাঁড়িয়ে আছে। আজ অমাবস্যা, তাই চাঁদটা আর আকাশে নেই। বুকে হাত গুজে সেই অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকেই স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিস। কল্পনা করছে 10 বছর আগের সেই সময়টাকে। দিনটা ছিল সোমবার। ফারিসের বয়স তখন মাত্র 17 বছর বয়স। মাধ্যমিক শেষ করে উচ্চ মাধ্যমিকে সবেমাত্র ভর্তি হয়েছে সে। ছোটবেলা থেকেই ফারিসের রাগটা কন্ট্রোলের বাইরে, কিন্তু যখন শান্ত তখন কেউ বুঝতেই পারে না ফারিস অল্প বয়সে বিগড়ে যাওয়া ছেলে। ফারিসের রাগের কারণে ছোটবেলা থেকেই তাকে প্রায় সবাই ভয় পায়। তখন আভার তিথিও অনেকটাই ছোট, মাত্র 6 বছর বয়স তাদের। তবে তিথি আভার 1 বছরের বড়, কিন্তু তারা সেম ক্লাসেই পড়তো। তো প্রতিদিন আভার তিথিকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্বটা ছিল ফারিসের। একদিন ওদের স্কুলে নামিয়ে দিয়ে ফারিস কলেজের উদ্দেশ্যে চলে যায়। আভা অত্যাধিক সুন্দর ছিল ছোট থেকেই, রূপের যেন তুলনা কেউই দিতেই পারবে না। কিন্তু আভার বুদ্ধি ছোট থেকেই একটু বাচ্চামো, এখনো ঠিক বাচ্চামোই রয়েছে। ক্লাস শেষে আভার তিথি বাইরে দাঁড়িয়ে থাকে। তখন ওদের ক্লাসেরই একটা ছেলে, বাসাটাও তাদের বাড়ির পাশেই, আভাকে খেলতে ডাকে। আভা দৌড়ে সেখানে চলে যায় খেলতে, বল দিয়ে খেলতে থাকে। তখন ফারিস সেখানে এসে আভাকে ছেলে মানুষের সাথে খেলতে দেখে আরও রেগে যায়। রেগে আভাকে সেখান থেকে টেনে আনে আর বলে, তোকে যেন আর কখনো কোনো ছেলের সাথে কথা বলতে বা খেলতে না দেখি, না হলে মেরে পুঁতে রাখবো। ছোট্ট আভা ফারিসের রাগের কারণটা তেমন বুঝতে পারেনি, তাই ঠোঁটে আঙ্গুল দিয়ে শুধু মাথা নেড়েছে। কিছুদিনের মাঝেই তাদের স্কুল বন্ধ দিয়ে দিল গ্রীষ্মের। তখন সবাই আভাদের বাসার পাশে শিশু পার্কে সবাই খেলতে আসতো। আভা তিথিও সেখানে খেলতে যেত। আভা প্রায়শই ছেলেদের সাথে খেলতো। এতে আভার দোষ নেই, কেননা ছেলেরাই আসতো তার সাথে খেলা করতে। আর সেই ছোট্ট আভা এত কিছুর বৈষম্য তখন বুঝতো না। ফারিস প্রতিদিন ব্যাপারটা দেখতো আর আভাকে বকাঝকা করত, কিন্তু আভা তা হেসে উড়িয়ে দিত। ফারিসের কেন জানি না আভাকে অন্য কারোর সাথে একদম সহ্য হতো না। ভেতরটা পুরো ছারখার হয়ে যায় তার। একদিন একটা ছোট্ট ছেলে আভার হাত ধরে দৌড়ে ঝোপের দিকে যায়। সেটা ফারিস দেখতে পায় আর সেদিকে যায়। ছেলেটি আভার গালে চুমু দেয় আর আভা কোমরে হাত দিয়ে রেগে তাকায়। দুর্ভাগ্যবশত ফারিস সেটা দেখে ফেলে আর তার রাগে মাথা যেন টকবক করে ফুটতে থাকে। ফারিস ছোট্ট ছেলেটাকে একটা সজোরে থাপ্পড় মারে, আভাকে সেখান থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ফারিস নিজের রুমে আভাকে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় ফ্লোরে। রীতিমতো বাসায় হইচই উঠে গিয়েছে। ফারিস নিজের রুমের দরজা লাগিয়ে দেয় যাতে কেউ ভিতরে না আসতে পারে। নিজের প্যান্টের বেল্ট খুলে আভাকে আঘাত করতে থাকে। আভা আত্মচিৎকার দিয়ে ওঠে, গলা ফাটিয়ে চিৎকার করতে থাকে ব্যথার কারণে। কিন্তু ফারিসের পাষাণ হৃদয়কে তা গলাতে পারছে না। বাইরে থেকে সবাই দরজা খুলতে বলছে, ধাক্কাধাক্কি করতেছে, কিন্তু ফারিসের কোনো হেলদোল নেই। ফারিস আভাকে মারতেই থাকে আর বলে, তোকে বলেছিলাম না ছেলেদের থেকে দূরে থাকতে? শুনলি না তো আমার কথা? এবারের শাস্তি পেতেই হবে তোকে, মারাত্মক শাস্তি পাবি তুই। ফারিস আভাকে আরো জোরে মারতে থাকে। একসময় আভা ব্যথা সহ্য করতে না পেরে সেন্স হারিয়ে ফেলে। আভার বাবা ব্যালকনি টপকে ভিতরে প্রবেশ করে আর মেয়ের এমন মারাত্মক এবং রক্তাক্ত হাল দেখে চিৎকার দিয়ে ছুটে যায়। আভাকে কোলে নিয়ে দরজা খুলে দৌড়ে চলে যায় পিছনে পিছনে সবাই যায়। গাড়ি তুলে হসপিটালের দিকে চলে যায়। এদিকে ফারিস রাগের কারণে নিচের মাথার চুল টানতে থাকে। দেওয়ালে সজোরে পাঞ্চ মারতে মারতে নিজের হাত ফাটিয়ে ফেলে। একটু পর ফারিস নিজেও হসপিটালে চলে যায়। সেখানে যেতেই ফারিসের বাবা এসে ফারিসকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। আবারও মারতে গেলে ফারিসের দিদুই গিয়ে তাকে থামিয়ে দেয়। ফারিসের বাবা রেগে বলে, তোকে আমার ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। কি জন্য তুই এমন করলি? কি দোষ ছিল আভা? তোর রাগের ইফেক্ট কেন তুই ওর উপরে ফেললি? তুই পাগল হয়ে গেছিস ফারিস, একদম পাগল হয়েছিস। তোকে আমি আর আমার মামুনির আশেপাশে রাখবো না। তুই ক্ষতি ছাড়া কিছুই করতে জানিস না। তোর জন্য আমার মামুনির আজ এই হাল। তোকে আগামীকালই দেশ ছাড়া করবো আমি।
যেই বলা সেই কাজ। পরে তিনি সব ঠিক করে ফারিসকে ইংল্যান্ডে পাঠিয়ে দেয়। যাওয়ার সময় ফারিস অনেক আকুতি মিনতি করেছিল আভাকে একটা নজর দেখার জন্য, কিন্তু পরিবারের কেউ তাকে সেই সুযোগ দেয়নি। পাঠিয়ে দিয়েছে অচেনা অজানো এক দেশের মাটিতে। কথাগুলো ভাবতে ভাবতে ফারিসের চোয়াল শক্ত হয়ে যায়। হাতের মুঠোয় করে নিয়ে চোয়াল শক্ত করে অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তার শক্তি মর্বণ চোখ স্থির দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে আর বলে, পূর্ব জন্ম দেখিনি, পরজন্মে বিশ্বাস নেই, একটাই জন্ম একটাই জীবন, আর সেটা শুধু তোকে নিয়ে চাঁদপরি। যতই তুই অমাবস্যার মতো অন্ধকারে বিলীন হয়ে যাস না কেন, তোকে আমি তারা ভর্তি আকাশে চাঁদ বানিয়ে রেখে দিবই। পরের দিন সন্ধ্যায় আভা আর তিথি মিলে স্টাডি রুমে গেল, কিন্তু দুজনে রীতিমতো শকড খেয়ে গেল। কেননা স্যারের চেয়ারে ফারিস বসে আছে আর আনমনে ফোন চাপছে। ফারিসকে দেখে আভা একটা শুকনো ঢোক গিলল আর ধীর গলায় বলল, ভাইয়া এখন আমরা পড়তে বসবো, স্যার আসবে কিছুক্ষণের ভেতরেই। তা তুমি এখানে কি করছো? আভার কথায় ফারিস বাঁকা চোখে একবার আভার দিকে তাকালো, অতঃপর ফোনের দিকে আবারও মন দিল। তিথি আভা একে অপরের দিকে চোখাচোখি করতেছে, কারণ তাদের মাথায় কিছুই ঢুকতেছে না। তখন আভার বড় মা সেখানে আসলো আর আভা তিথিকে উদ্দেশ্য করে বলল, তোদের নতুন স্যার তোদের নাকি আর পড়াতে আসবেন না, সেটা আগামী 15 দিনেও নাকি সমাধান হবে না, তাই সে টিউশনি করাতে পারবে না, আর তার বদলে তোর ভাইয়া কিছুদিন তোদের পড়াবে। ফারিস পড়াবে কথাটা শুনে আভার রিয়াকশন যেন সামনে কোনো ভূত দেখেছে এমন অবস্থা। ওর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, যেন বাক রুদ্ধ হয়ে গেছে। ফারিসের মা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আভা তিথি চেয়ারে বসে পড়ে আর তাড়াতাড়ি নিজের বই খাতা কলম বের করে পড়াই মন দেয়। এদিকে ফারিসের দৃষ্টি শুধু ফোনের দিকে। ফোন চাপতে চাপতেই ফারিস স্লো ভয়েসে বলল, আজকে সূর্যটা কোন দিকে উঠেছে তিথি? আই থিঙ্ক সূর্য আজ দক্ষিণ দিকে উঠেছে, রাইট? ফারিসের এমন কথাই আভা তিথি কিছুই বুঝলো না। তিথি চোখ ছোট ছোট করে বলল, আরে ও ক্রেজি ভাইয়া, সূর্য কখনো দক্ষিণ দিকে ওঠে? ফারিস আভার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমার আজকে মনে হলো সূর্যটা উল্টো দিকেই উঠেছে। ফারিসের কথার অর্থ বুঝতে পেরে তিথি একটা মুচকি হাসি দিল। ফারিস ফোনটা পকেটে ঢুকিয়ে আভার বইটা টান মেরে নিয়ে নিল। তারপর আভাকে দাঁড়াতে বলে প্রশ্ন ছুড়ে দিল। আভা প্রশ্নের উত্তর আর দিবে কি, ওর তো ভয়ে হাঁটু কাঁপতে থাকে। সেম, বই 2 বছর পড়ার টাইম পেয়েছিস, মানলাম 1 বছর যেমন তেমন করে কাটিয়ে দিয়েছিস, কিন্তু ক্লাস 10-এর 1 বছর কি করলি তুই? তোকে আমি প্রথম থেকে একটা প্রশ্ন করলাম, কিন্তু তুই সেটার উত্তর না দিয়ে ভূমিকম্প উঠিয়ে ফেলছিস। লাইক সিরিয়াসলি আভা, তোর মতো মেয়ের দ্বারা এমনটাই সম্ভব? ফারিসের কথায় আভা কিছুটা অপমান বোধ করলো। মনে মনে ওর 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। ফারিস ওদের কিছু পড়া বুঝিয়ে আবার হোমওয়ার্ক দিল, কিন্তু এমন হোমওয়ার্ক দিয়েছে যেটা ফারিস না বোঝানো অবধি ওরা কেউ বুঝবে না। ফারিস একটা অদ্ভুত হাসি দিয়ে স্টাডি রুম থেকে বেরিয়ে আসে। আভা নিজের রুমে চলে যায় আর হোমওয়ার্ক যেটা দিয়েছে মানে হলো গণিত, সেটা নিয়ে ভাবতে থাকে। রাতে ডিনার করে আভা শুয়ে আছে, ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি জমায়। মাঝরাতে তার হঠাৎ মনে হলো কেউ জলজল চোখে তাকে খুব নিখুঁতভাবে দেখছে। কারো ভারী নিঃশ্বাস যেন তার মুখমণ্ডলে পড়তেছে, কেমন যেন নেশাগ্রস্ত এক নিঃশ্বাস। আভার এমন অনুভূতি হওয়াতে আভা তাড়াতাড়ি নিজের চোখ খুলে নেয়। বেড সুইচটাতে চাপ দিল, কিন্তু লাইট অন হলো না। পুরো ঘর অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আভা ভয়ে ঘেমে একাকার। কিছুক্ষণের মাঝেই লাইট জ্বলে উঠল। আভা এদিক ওদিক তাকাতে লাগলো। ব্যালকনিতে গিয়ে দেখলো, কিন্তু কেউ নেই। তাহলে কি বোনের ভুল এটা, নাকি সে স্বপ্ন দেখেছে? আভার স্বপ্ন ভেবে আবারও শুয়ে পড়ল। আভার ব্যালকনির পর্দা ভেদ করে একটা ছায়া দেখা যাচ্ছে। চোখের মণিটা জলজল করতেছে, মুখে অদ্ভুত এক হাসি। আই ওয়াট ইউ, ইউ আর মাই হার্ট, চন্দ্রকন্যা। কিছুক্ষণের মাঝেই ছায়াটি কোথায় হারিয়ে গেল তা বোঝা সাধ্যের বাইরে। সকালে ফারিস নিজের রুমে বসে বসে ল্যাপটপে কাজ করছে। তখন আভার একটা ফেসবুক স্ট্যাটাসের দিকে তার নজর গেল, যেটাতে লেখা ছিল, 1 ঘন্টার রিলেশনশিপে ছিলাম শ্রাবণ ভাইয়ার সাথে, কিন্তু ভাইয়া আমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেছে। আমার হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। স্ট্যাটাসটা দেখেই ফারিসের মাথায় যেন আগ্নেয়গিরির গোলা বর্ষণ হতে থাকে। কোনো রকম নিজেকে ঠান্ডা রেখে আভার রুমের দিকে হাঁটা ধরল। তখন আভা শাওয়ার নিচ্ছিল।
কারণ স্কুলে যেতে হবে। দরজা খোলা থাকায় নক না করেই ফারিস রুমে হন করে ঢুকে পড়ে। তখন আভা শাওয়ার নিয়ে ড্রেসিংয়ের সামনে একটা চুড়িদার পরা অবস্থায় নিচের মাথায় চিরুনি করতেছিল, আর তখনই ফারিস হুড়মুড় করে সেখানে ঢুকে যায়। রাগের কারণে ফারিস অত শত খেয়াল করেনি, যার কারণে সোজা আভার হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আচমকা এমন হওয়ায় আভা নিজের চোখ খিচে ফেলে। আভার হার্টবিট বাড়তে থাকে প্রচণ্ড, আর শরীর কাঁপতে থাকে। এদিকে ফারিস আভার চোখে চোখ রেখে দাঁতে দাঁত চেপে বলল, অনেকবার বেড়েছিস তুই আভা, শ্রাবণের সাথে রিলেশন করেছিস তুই? আভা নিজের চোখ খিচা অবস্থাতেই আমতা আমতা করে বলতে লাগলো, না মানে হ্যাঁ, মানে না। আসলে হয়েছে কি, আর কিছু না বলেই আবার ভ্যাভা করে কান্না জুড়ে দেয়। আবার এমন কান্নায় ফারিস ভ্যাভা চাকা খেয়ে যায় একদম। আবার মুখের দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করে। ভেজা চুল থেকে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে পরনের চুড়িদের জামায়। চিরুনি অর্ধেক চুলে করার জন্য অর্ধেক চুল স্বাভাবিক, আর বাকি অর্ধেক এলোমেলো হয়ে রয়েছে। গোলাপি ঠোঁটজোড়া উল্টে ভ্যা ভ্যা করে কান্না করতেছে আভা। অদ্ভুত সুন্দর লাগছে আভাকে। ফারিস আস্তে করে আভার মুখের সামনে আসা চুলগুলো কানের কাছে গুজে দিল। কেমন যেন নেশার মাঝে পড়ে যাচ্ছে ফারিস। মনে যাচ্ছে গোলাপি ঠোঁটজোড়া ছুঁয়ে দিতে। পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে আভার থেকে দূরে সরে গেল। ফারিসকে দূরে যেতে বলে আভা একবার আর চোখে তাকিয়ে আস্তে আস্তে হেঁটে বিছানায় গিয়ে হাঁটু ভাঁজ করে বসে আবারও কান্না জুড়ে দিল। ফারিস এখন হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। পেট ফেটে হাসি চলে আসতেছে, কিন্তু এখন হাসলে চলবে না তার। নিজেকে কোনো রকম স্ট্রেট করে বুকে হাত গুজে আভার দিকে বাঁকা দৃষ্টি নিক্ষেপ করে বলল, এটা কি কান্না? আভা চোখ ছোট ছোট করে কান্না থামিয়ে ফারিসের দিকে তাকিয়ে বলল, কান্না? কেন কেন কেন, কোনো সন্দেহ আছে নাকি আপনার? ফারিস মুচকি হেসে বলল, তাহলে তোর চোখের পানি কোথায়? শুধু তো ভ্যা ভ্যা করতেছিস, কিন্তু চোখ থেকে তো কোনো পানি পড়তেছে না। এটাকে কান্না বলবো নাকি তোরে ভেড়ার বাচ্চা বলবো, কোনটা? আভা চোখ গোল গোল করে অসহায় চোখে ফারিসের দিকে তাকালো। ফারিস ধীরে ধীরে হেঁটে আভার একদম কাছে আসতেই আভা ভয় পেয়ে আবারও চোখ খিচে নিল। আভা ভেবেছিল তার নরম গালে থাপ্পড় পড়বে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল কিছুই হলো না। তাই আভা পিটপিট করে তাকালো, দেখলো আভার মোবাইলটা নিয়ে ফারিস চলে যাচ্ছে। আভার চোখ যেন ছানা বড়া হয়ে গেল। কোথাও ভয়, কোথায় কাঁপাকাঁপি ভূতের মতো সাহস নিয়ে দৌড় লাগালো ফোন উদ্ধার করতে। আভা ফারিসের রুমের কাছে যেতে না যেতেই ফারিস দরজা লাগিয়ে দিল মুখের উপর। আভা বাইরে থেকে চেঁচাতে লাগলো, আমার ফোন দাও ভাইয়া, প্লিজ আমার ফোন দাও। আমার তুইলা নিয়ে গেলেও পারতা, কিন্তু আমার অসহায় ফোনটারে কেন নিলা? আভার চিল্লানি শুনে বাড়ির সবাই উপস্থিত হলো। ফারিসের দরজার কাছে আভা বারবার ফোন চাচ্ছে, কিন্তু ফারিসের কোনো সাড়াই নেই। হঠাৎই দরজা খোলার শব্দে সবাই দরজার দিকে তাকালো। তখন ফারিস দরজার সাথে গা ঘেঁষে দাঁড়িয়ে বলল, তোর ফোন চাইতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফারিস ঠুস করে ফোনটা নিচে ঠেল মারল। ওপর থেকে নিচে পড়ায় ফোনের নাড়ি ভুঁড়ি একদম বের হয়ে গেছে। আভা সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে এসে ফোনটা হাতে নিয়ে দেখে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। কত পছন্দের ফোনটা তার। আভার খুব রাগ উঠল ফারিসের উপর। সিঁড়ি দিয়ে দৌড়ে উঠে আবার ফারিসের রুমের সামনে চলে গেল। ফারিসের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলল, সমস্যা কি তোমার ভাইয়া? ফোনটা ভাঙলে কেন? ফারিস শান্ত গলায় উত্তর দিল, তুই তো ফোন চেয়েছিস, দিয়েছি, কিন্তু এটা তো বলিসনি তোর জ্যান্ত ফোন লাগবে। আভার যেন রাগে শরীরটা জ্বলে গেল, একদম সহ্যের বাইরে চলে গেল। ফারিসকে সাইড কেটে হনহনিয়ে ফারিসের রুমে চলে গেল, আর বিছানা থেকে শুরু করে সব কিছু এলোমেলো করে দিল। রুম তো নয়, যেন কোনো রণক্ষেত্র। ফারিস রাগী চোখে আভার দিকে তাকিয়ে বলল, কি করছিস কি এসব? তুই এভাবে রুম এলোমেলো করতেছিস কেন? আভা দাঁতে দাঁত চেপে বলল, রুমের জায়গা আছে, কিন্তু এটা তো কোথাও লেখা নেই যে রুম এলোমেলো করা যাবে না। টিট ফর ট্যাট, গট ইট। রাগে গটগট করতে করতে সবাইকে পাশ নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। এতক্ষণ সবাই দাঁড়িয়ে থেকে এদের কাণ্ড দেখছিল, কিন্তু ব্যাপারটা আরিশকে নিয়ে তাই কেউ কিছু বলার সাহস পায়নি। ফারিস সবার দিকে একবার তাকিয়ে রুম থেকে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। সবাই তো মনে মনে দোয়া পড়া শুরু করে দিয়েছে, কারণ ফারিস যা রেগে গেছে, যদি আভাকে আবারও
তারা আর ভাবতে পারছে না কিছু। শহর থেকে কিছুটা দূরে এসেই ফারিস একদম জনমানবহীন জায়গায় গাড়ি দাঁড় করালো। কিছুটা সামলে এগিয়ে গিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে দূরের ওই পাহাড়ের চূড়ার দিকে তাকিয়ে রইল। একটু পর হা হা করে হেসে দিল। মিস ধানি লঙ্কা, তুমি রাগ করেছো? লাইক সিরিয়াসলি? এটাও কি সম্ভব? তোমাকে এমন বোকার মতো নয়, এভাবে রাগলেই বেশি মানায়। মিস কোবরা কুইন, যেখানে কেউ আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে না, সেখানে তুমি মুখের উপর কথা বলেছো। তুমি সত্যি দুঃসাহসিক। আই লাইক ইট। বলে আবারও অদ্ভুত এক হাসিতে মেতে উঠল ফারিস। অন্যদিকে আভা সেই সকাল থেকে না খেয়ে দরজা লাগিয়ে নিচের রুমে রয়েছে। সবাই এসে কয়েকবার ডেকে গেছে, কিন্তু আভা এবার প্রচণ্ড রেগে আছে। সচরাচর আভার কোনো রাগ নেই, কিন্তু রেগে গেলে বিষাক্ত সাপের ন্যায় পরিণত হয়ে যায়। সবাই আভাকে ডেকে ডেকে হতাশ হয়ে গেছে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। আভা নিচের রুমে বসে বকবক করতেছে। আসছে আমার মহারাজ। কি ভাবে কি নিজেকে? হ্যাঁ, যখন যা ইচ্ছে তাই করবে। বাড়ির বড় ছেলের জন্য কি মাথা কিনে নিয়েছে নাকি? ছোটবেলায় আমার সাথে যা করেছে সেটা মেনে নিয়েছি জন্য কি এখনো তার সব অত্যাচার মেনে নিব? নো, নেভার। আর কিছুই মেনে নিব না আমি। আভার এমন বকবকানির মাঝেই আবারও দরজায় ঠোকা পড়ল। এবার আভা চরম রেগে গেল। সকাল থেকে এখনো অবধি নিম্ন 500 বার দরজায় ঠোকা পড়েছে। আভা ধপধপ করে উঠে গিয়ে দরজা খুলে কিছু বলতে যাবে দেখে ফারিস ভুরু কুচকে দাঁড়িয়ে আছে। কিরে, আমার অপেক্ষা করতেছিলি বুঝি? দরজায় নক না করতে খুলে দিলি? বাহ বাহ, দারুণ। কথাগুলো বলতে বলতে গিয়ে আভার বিছানায় বসে পড়ল। আভা কোমরে হাত দিয়ে ফারিসকে একবার ভালো করে দেখে নিয়ে ফারিসের রুমের উদ্দেশ্যে চলে গেল। আভার এমন কর্মকাণ্ডে ফারিস আশ্চর্য হয়ে গেল, কিন্তু পরক্ষণেই মুচকি হেসে সেও নিজের রুমের দিকে পা বাড়ালো। রুমে গিয়ে দেখে ফারিস যেভাবে আভার রুমে বসেছিল, আভাও ঠিক তেমনই ফারিসের রুমে বসে আছে। ফারিসকে দরজার সামনে দেখে আভা শয়তানি হাসি দিয়ে বলল, আরে ফারিস, তুই? আমি তোর রুমে আসতে না আসতেই চলে এলি? বাবা, তুই তো এখন অনেক অ্যাডভান্স রে। ফারিস বুঝতে পারল আভা ফারিসের কর্মকাণ্ডগুলো তাকেও রিটার্ন দিচ্ছে। ফারিস রুমের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোতে আভা কিছুটা ভয় পেয়ে গেল, কিন্তু নিজেকে সামলে নিল। ফারিস আভার দিকে ঘাড় কাত করে তাকিয়ে বলল, প্রতিশোধ নিচ্ছিস? আমার বিহেভিয়ার আমাকে ফেরত দিচ্ছিস? অনেক সাহস হয়ে গেছে না তোর? আভা কি বলবে ভেবে পাচ্ছে না, মাথা চুলকাতে থাকে। ফারিস আভার একদম কাছে চলে যায়। আভা রীতিমতো শকড হয়ে যায়। ফারিস আভার মুখের কাছে মুখ নিতেই আভা বিছানা খামচে ধরে চোখ খিচে ফেলে, কিন্তু ফারিস একটা শয়তানি হাসি দিয়ে বলে, এগুলো সব রোমান্টিক মুভি দেখার ইফেক্ট। তুই কি ভেবেছিলি তোকে আমি কিস করব? হাউ ফানি, অনেক পেকে গিয়েছিস। ফারিসের এমন কথায় আভা পুরো ভ্যাবাচাকা খেয়ে যায়। তাড়াতাড়ি চোখ খুলে উঠে দাঁড়ায়। কিছুটা লজ্জা পেয়েছে ফারিস ভাইয়ের এমন কথায়। আভা সেখানে আর এক মুহূর্তের জন্যও দাঁড়ালো না, তাই বড় বড় করে পা ফেলে সেখান থেকে চলে এলো। আভা চলে যেতেই ফারিস হেসে দিল। রাতে ডিনারের পর আভা খাতা নিয়ে অঙ্ক কষতে বসে গেল। তখন ঠিক 11:30 মতো টাইম। সচরাচর তারা অনেক দেরিতে ঘুমায়। আভা কিছুতেই অঙ্ক মেলাতে পারছে না। তিথির কাছে গেল, কিন্তু তিথিরও সেম অবস্থা। সে নিজেও অঙ্কটা ঠিকভাবে করতে পারছে না। কাল স্কুলের হোমওয়ার্ক এটা না করে নিয়ে গেলে আবারও বেতের বাড়ি খেতে হবে। তার উপর এত রাতে অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আভা উপায় না পেয়ে ফারিসের কাছে চলে গেল, কিন্তু রুমে গিয়ে ফারিসকে পেল না। হঠাৎই টেবিলের দিকে একটা খাম লেখা দেখলো। খামটা হাতে নিয়ে খুলে পড়তে লাগলো। তাতে লেখা, মিস ধানি লঙ্কা, আমি জানতাম তুই এই টাইমে আসবি। একবার আমার ওয়ার্ড্রপটা খুলে দেখ। আভা চিঠিটা হাতে কিছুক্ষণ ভাবলো, ধানি লঙ্কা তো তার নাম নয়, তাহলে আভা কাকে এটা বলল? কথাগুলো ভাবতে ভাবতে ওয়ার্ড্রপটা খুললো। খোলার সাথে সাথে ভিতরে একটা বক্স পেল। বক্সটা খুলতেই আর একটা খাম পেল। সেখানে লেখা, নিশ্চয়ই তোর ছোট্ট মাথায় এটা ঢুকতেছে না ধানি লঙ্কা কাকে বললাম। তোকে বলেছি বুঝলি, এটা নিয়ে এখন আর তোকে ভাবতে হবে না। এখন তুই তিথির রুমে গিয়ে বেলকনির ফুলের টপের কাছে যা, একটা জিনিস রাখা আছে। আভা খামটা হাতে মোচড়ামুচড়ি করতে লাগলো। আবারও ছুটলো তিথির রুমের ব্যালকনির দিকে। ব্যালকনিতে গিয়ে ফুলের টপগুলোর দিকে তাকাতেই আবারও একটা খাম পেল। এখন তুই আবার আমার রুমে চলে যা, ড্রেসিং টেবিলের পিছনে আর একটা খাম পাবি।
আভার এবার প্রচণ্ড রাগ উঠে যাচ্ছে। ফারিস ভাইয়া কি তাকে এভাবে ঘোরাবে? বিরক্তি নিয়ে ফারিসের রুমে গিয়ে আবারও খাম বের করলো। সেখানে লেখা, রিল্যাক্স ধানি লঙ্কা, এত উত্তেজিত হলে তো হবে না। কুল ডাউন। এখন নিজের রুমের পড়ার টেবিলে চলে যা, আর তোর গণিত বইয়ের মাঝে একটা খাম পাবি। আভা চিঠিগুলো পড়তেছে আর ভাবতেছে তার সমস্ত মনোভাব কি করে এই চিঠিটি লেখা থাকতে পারে। কথাগুলো ভাবতে ভাবতেই বড় বড় পা ফেলে নিজের রুমে চলে গেল। গণিত বইয়ের মাঝের থেকে খাম বের করলো। তাতে লেখা, এবার কাউকে না জানিয়ে ছাদে চলে যা। এবার আভার সত্যি অনেক রাগ উঠতে লাগলো, যা ধৈর্যের বাইরে। রাগে গজগজ করতে করতে কাউকে না বলে ছাদে চলে গেল। ছাদের পুরোটাই অন্ধকার, কিন্তু ছাদের একপাশে কিছু একটা অবয়ব দেখা যাচ্ছে। আভা আস্তে আস্তে সেদিকে গিয়ে খেয়াল করলো ফারিস উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছে, যা আবছা আলোয় দেখা যাচ্ছে। আভা রাগে কটকট করতে করতে ফারিসের কাছে চলে যায় আর ফারিসের কাঁধ ধরে নিচের দিকে ঘুরিয়ে নেয়। কিছু বলতে যাবে সেই মুহূর্তে ফারিস আভার ঠোঁটে নিচের আঙ্গুল দিয়ে থামিয়ে দেয়, আর ফারিস আভার চোখে চোখ রেখে বলে, হুশ, একদম কথা নয়। হঠাৎই ফারিসের এমন স্পর্শে আভা কিছুটা কেঁপে ওঠে। অদ্ভুত এক অনুভূতির জাগরণ ঘটে আভার মনে। পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে। ফারিসের আঙ্গুল নিজের ঠোঁট থেকে সরিয়ে কথায় জোর এনে বলে, সমস্যা কি আপনার? এত রাতে আমাকে এভাবে ছাদে ডাকার মানে কি? আপনার সমস্যাটা কি বলবেন একটু? ছোটবেলায় এত আঘাত করে আপনার শান্তি হয়নি, এখন আবার নতুন করে জ্বালতন করতে এসে পড়েছেন। নিজেকে কি ভাবেন তাকে? হ্যাঁ, বাড়ির সবার সাথে তো আলাদাভাবে নিয়ে থাকেন। বড় বাবার কথা না হয় বাদ দিলাম, নিজের গর্ভধারিণী মায়ের সাথেও কথা বলেন না। আপনি যে তাদের সন্তান সেটা ভাবতেও অবাক হচ্ছি। তারা কেমন আর আপনি কেমন? আপনি একটা বদমেজাজি সাইকো হিটলার। আপনি দোষ করলে সেটা দোষ নয়, আর অন্য কেউ দোষ করলে, ধরিয়ে শাসন করলে সে দোষী। লাইক সিরিয়াসলি, আপনার মতো মেন্টালি মানুষগুলোই এইসব কথা বলবে বা ভাববে। আমাদের কি ইচ্ছের মূল্য নেই? আপনার যা ইচ্ছে আপনি তাই করবেন এক্সট্রেন্স। কথাগুলো বলে আভা ফারিসকে কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে যেতে ধরলে ঠিক তখনই ছাদে লাইটিং হতে লাগলো। আর তিথি, বড় মা, বড় বাবা, মামুনি, বাবা, দিদু সবাই একসাথে বলে উঠল, Happy birthday to you, Ava. Many, many happy returns of the day. আজকে আবার জন্মদিন। আভা তো ভুলেই গিয়েছিল। এভাবে সবাই সারপ্রাইজ দিবে ভাবতে পারেনি আভা। সবাই দাঁড়িয়ে আছে সজ্জিত টেবিলের পাশে। টেবিলের উপর রাখা বড় একটা চকলেট কেক, যা আভার খুবই পছন্দ। আভা ধীর পায়ে সেখানে চলে গেল। ফারিস এখনো ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে, বুকে হাত গুজে, মুখে কোনো রিয়াকশন নেই। কেমন যেন শীতলতা বিরাজ করছে মুখের মাঝে। আভা সবার পাশে যেতেই তিথি আভাকে বার্থডে স্প্রে দিয়ে দিল। সেখানে আভার চুলে, মুখে, শরীরে লেপটে গেছে একদম। তিথি বলল, নে আফা, কেকটা কেটে ফেল এখন। আভা কেক কাটতে লাগলো, মুখে এক চিলতে অদ্ভুত হাসি নিয়ে। দূর থেকে ফারিস স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আভার দিকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে পা ফেলে সেখান থেকে চলে গেল ফারিস। কেক কাটার পর আভা খুশি হয়ে সবার উদ্দেশ্যে বলে, তোমরা আমার বার্থডের কথা মনে রেখেছো। আমি কতটা খুশি হয়েছি সত্যি বোঝাতে পারবো না। আমি খুব 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 খুশি। একে একে সবাইকে জড়িয়ে ধরে। তখন তিথি হেসে হেসে বলে উঠল, আরে না রে আফু, সত্যি বলছি, আমাদের তো জন্মদিনের কথা একদমই মনে ছিল না। ফারিস ভাইয়া আমাকে বলল, আর এমন প্ল্যান সব আমার সাইকো ফাইটার। সে চেয়েছিল তোকে এভাবে উইশ করবে, আর প্রথম উইশটা ভাইয়াই করতে চেয়েছিল তোকে, করেছে তো উইশ। তিথির কথাটা শুনে আভার ভিতরটা মোচড় দিয়ে উঠল। আপনা আপনি চোখের কোণে পানি এসে ভিড় করলো। যে মানুষটা তাকে এক মুহূর্তের জন্যও খুশি করার জন্য এমন স্পেশালভাবে প্ল্যান করে, তাকে চমকিয়ে দিতে চেয়েছিল, সে সেই মানুষটার কথা না শুনে এতগুলো কড়া কড়া কথা শুনিয়ে দিল। নিজের মাঝে কেমন খারাপ লাগা শুরু হয়ে গেল আভার। তিথির দিকে তাকিয়ে জোর করে একটা শুকনো হাসি দিয়ে ছাদের কর্নারের দিকে তাকিয়ে ফারিসকে খুঁজল, কিন্তু সে সেখানে নেই। তিথিকে জিজ্ঞেস করলো, ফারিস ভাইয়া? ফারিস ভাইয়া তো এখানেই ছিল, কোথায় গেল? তিথি একবার আশেপাশে তাকিয়ে বলল, হয়তো নিজের রুমে চলে গিয়েছে। আভার আর সেখানে দেরি করল না, ছুটে চলে গেল ফারিসের রুমের উদ্দেশ্যে। দরজার কাছে এসে নক করলো, কিন্তু দরজা খোলা থাকায় সে ঢুকে গেল রুমে। রুমের এদিক ওদিক তাকিয়ে দেখল ফারিস নেই।
তাই ব্যালকনির দিকে চলে গেল আভা। দেখলো ব্যালকনির রকিং চেয়ারে বসে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে রয়েছে ফারিস। আভা ধীর পায়ে ফারিসের সামনে গিয়ে দাঁড়ালো আর মলিন গলায় বলল, ভাইয়া সরি, মাফ করে দাও ভাইয়া, আমি তোমাকে এভাবে বলতে চাইনি। ফারিস কোনো কথা বলছে না, এখনো ঠিক আগের মতোই চোখ বন্ধ করে রয়েছে। ফারিসের প্রত্যুত্তর না পেয়ে আভার আরো খারাপ লাগতে শুরু করে। নিজের মাঝে বড্ড অপরাধ বোধ কাজ করতে শুরু করে। আভা আবারও বলতে শুরু করে, ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দাও, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নিব, কিন্তু আমার জন্য কষ্ট পেও না ভাইয়া। আমি চাই না তুমি আমার জন্য বিন্দু মাত্র কষ্ট পাও। আমার ভুলের শাস্তি তুমি আমাকে যা দেবে আমার তার চোখ বন্ধ করে গ্রহণ করব। আভা মাথা নিচু করে কথাগুলো বলতে থাকে। চোখ থেকে অনবরত পানি পড়তেছে। নিজের মাঝে বড্ড অনুশোচনা বোধ হচ্ছে। আচমকা ফারিস আভাকে টান মেরে নিজের সাথে মিশিয়ে দেয়। আভা ফারিসের বুকের উপর গিয়ে পড়ে। ফারিস আভাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। আভা একদম প্রস্তুত ছিল না এই ব্যাপারটার জন্য। পুরোপুরি হক চুকিয়ে যায় আভা। আভা নিজেকে ফারিসের থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু লাভ হচ্ছে না। ফারিস তার চোখ জোড়া খুলে আভার দিকে তাকালো। দুজনের মুখ সামনাসামনি রয়েছে। ফারিস তাকিয়ে আছে আভার অদ্ভুত সুন্দর চোখের দিকে। কিছুক্ষণের জন্য আভাও আটকে গিয়েছিল ফারিসের রং ধাঁধানো সৌন্দর্যের ঘেরা চোখ দুটিতে। ফারিস আভার মুখে স্লাইড করতে করতে বলল, তুমি পেরেছো একজনকে অতীতের কারাগারে বন্দী করতে। তুমি পেরেছো জমকালো সেই স্মৃতির ডায়েরিগুলোকে নিত্য নতুন অনুভূতিতে জড়াতে। তুমি পেরেছো ভুলে যেতে, ইগনোর করতে। পারিনি শুধুই আমি তোমার শূন্যস্থানে কোনো তৃতীয় ব্যক্তিকে যুক্ত করতে। পারিনি আমি তোমাকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে নতুন করে সূচনা করতে, কারণ আমি ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি। হয়তো তোমার অগোচরে চাঁদ পড়ি। আভা ফারিসের কথার আগা মাথা কিছুই বুঝল না। এই চাঁদ পরিটাকে? আভা কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, ভাইয়া আমাকে ছাড়ো, আমি রুমে যাব, আমার ঘুম পাচ্ছে, ছাড়ো প্লিজ, আমার ভালো লাগছে না একটু। আভার কথায় ফারিসের হাতটা আলগা হয়ে গেল। সেই সুযোগে আভা ফারিসের বুক থেকে উঠে তাড়াতাড়ি স্থান ত্যাগ করল। ফারিস আভার চলে যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আভা নিচের রুমে গিয়ে পায়চারি করতেছে। ভাইয়া ওসব কি বললো আর কাকে বললো? চাঁদপরিটাই বাকি, যাকে ভাই এতটা ভালোবাসে সে ভালোবাসার মানুষটাকে এতগুলো কথা না বললে আমাকে কেন বললো এসব? কিছুই মাথায় ঢুকছে না আমার। আভার ভাবতে পারল না, শুয়ে পড়ল। মাঝরাতে আবারও আভা অনুভব করলো তার দিকে কেউ এক নজরে তাকিয়ে আছে। আভার মুখের উপর কিছুক্ষণ পর টপ করে এক ফোঁটা পানি পড়ল। কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বিড়বিড় করে কিছু একটা বলছে। আভা এখনো চোখ খিচেই রয়েছে। ভয়ে চোখ খোলার সাহস পাচ্ছে না একটুও। কিছুক্ষণ পর অনুভব করলো তার আশেপাশে কেউ নেই। আভা তাড়াতাড়ি চোখে খুলে বেড সুইচটা অন করলো, কিন্তু আশেপাশে আর কাউকে দেখতে পেল না। মুখে হাত দিয়ে দেখলো যে তার মুখের উপর পানি। তাহলে কি কেউ সত্যিই আভার রুমে এসেছিল? কিন্তু কে আসতে পারে? আভার ভাবতে পারছে না। মাথা ভো ভো করতে শুরু করে। এদিকে দূর থেকে ফজরের আজানের মনোমুগ্ধকর স্বর ভেসে আসছে। আভার ঘুমালো না। ব্যালকনিতে গিয়ে রকিং চেয়ারে বসে তাকিয়ে রইল। সকালে পাখির কিচিরমিচির শব্দের কারণে আভার ঘুম ভেঙে গেল। কখন যে চোখ দুটো বুজে ফেলেছিল খেয়ালই নেই আভার। চেয়ার থেকে উঠে নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং রুমে যাওয়ার সময় একবার ফারিসের রুমের দিকে তাকালো। দরজা খোলা নেই আজ। নাস্তা করে আভা আর তিথি স্কুলের উদ্দেশ্যে চলে গেল। পরীক্ষার আর বেশি দিন নেই। স্কুল থেকে নোটিশ দিয়ে দিয়েছে। ক্লাস শেষে আজ আভা আর তিথি হেঁটেই আসতে ছিল। বাসার উদ্দেশ্যে হঠাৎই চৌমাথায় রোদের সাথে দেখা। দোকান থেকে কিছু একটা নিচ্ছে। তিথি কপাল কুঁচকে একবার রোদের দিকে তাকালো, অতঃপর আভাকে ইশারায় রোদকে দেখালো। আভারও কপাল কুঁচকে আসলো। দুজনে বড় বড় পা ফেলে রোদের কাছে যেতে রোদ দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। তখন তিথি রোদকে ডাক দিল, আরে স্যার আপনি এখানে? আপনার নাকি কি সমস্যা, তো সলভ হয়েছে কি? তিথির কথা শুনে রোদ পিছনে ঘুরে তাকায়। ভেবেছিল না দেখার ভান করে কেটে পড়বে, কিন্তু এরা তো জোকের মতো জেঁকে ধরলো রোদকে। এখন তো কথা বলতেই হবে। রোদ একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, আরে তোমরা এখানে? তিথি পুরো জোড়া কুঁচকে ফেললো আর বলল, আপনি তো আমাদের সামনে দিয়েই গেলেন,
দেখেননি? রোদ আবারও একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে মাথা চুলকিয়ে বলল। ওই আর কি, খেয়াল করিনি। আভা এতক্ষণ দাঁড়িয়ে সব শুনছিল। আভা রোদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল। আপনি একদিন পড়াতে এসেই হাওয়া হয়ে গেলেন যে, কারণ কি? রোদ একটা শুকনো হাসি দিয়ে বলল। ওই আর কি, কিছু সমস্যার জন্য। আভা আবারও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, চোখ ছোট ছোট করে বলল। মনে তো হচ্ছে না কোনো সমস্যা হয়েছে, সত্যি করে বলেন কি হয়েছে? রোদ আর চুপ না থেকে বলে ফেলল। আসলে তোমার বয়ফ্রেন্ড বলেছিল আমাকে যদি বাড়িতে আশেপাশে দেখে তো পা ভেঙে পুঁতে দেবে। সে নিজে নাকি তোমাদের পড়াবে, তাই আমাকে সেখানে এন্ট্রি নিতে নিষেধ করেছে। আর যদি আবারও তোমাদের পড়াতে যাই তো ঘাড় ঠিকই থাকবে, কিন্তু পৃথিবী দেখার মতো মাথা থাকবে না। তিথি আভা অবাক হয়ে গেল। তিথি কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে আভার দিকে। আভা চোখ ছোট করে তিথির দিকে একবার তাকিয়ে রোদের দিকে তাকিয়ে বলল। আমার বয়ফ্রেন্ডটা আবার কি? রোদ একটা হাসি দিয়ে বলল। ওই যে প্রথম দিনে তোমার বলা হিটলার ফারিস, কষ্ট দিও না তাকে, বড্ড ভালোবাসে তোমাকে। চলি এখন। রোদ সেখান থেকে চলে গেল। ওদের কিছু বলতে না দিয়েই কথাটা শোনা মাত্রই আবার হেঁচকি উঠে যায়। তিথি আবার হেঁচকি দেখে দোকান থেকে এক বোতল পানি নিয়ে আভাকে দেয়। আভা ঢকঢক করে পানি খেয়ে নেয়। কথাটা যেন আবার মাথায় ভো ভো করে ঘুরতেছে, মস্তিষ্কে যেন তীব্র গতিতে হানা দিচ্ছে। রোদ এটা কি বলে গেল? তিথি আভার অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসতে লাগলো। তিথির হাসি দেখে আভা তিথির পিঠে এক চাপড় দিয়ে হেলে দুলে চলে গেল। সন্ধ্যায় ফারিস আভাদের পড়তে বসিয়ে ফোন টিপতেছে। আভা পড়া বাদ দিয়ে সোচালো দৃষ্টিতে তাকিয়ে নিখুঁতভাবে ফারিসকে দেখছে আর গবেষণা করতেছে। ফারিস ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েই বলল। দেখা হয়ে গেলে এখন পড়াটা কমপ্লিট করো। আভা ভ্যাবাচেকা খেয়ে গেল। তিথি মুখ টিপে হাসতে লাগলো। ফারিসও আভার অগোচরে একটা হাসি দেয়। ওদের পড়ানো শেষে ফারিস নিজের রুমে চলে যায়। আভা নিজের রুমে পায়চারি করতে থাকতে আর রোদের কথাগুলো ভাবতে থাকে। আবার ফারিসের বলা চাঁদপুরীর কথাও ভাবতে থাকে। ভাইয়া যদি চাঁদপরীকে ভালোবাসে তাহলে রোদ আমাকে এটা বললো কেন? আশ্চর্য, রোদের তো এমনটা বলার কথা নয়। আর ভাইয়া রোদকে আমাদের পড়াতেই বা আসতে দেবে না কেন? আশ্চর্য হয়ে যাচ্ছি আমি। আভার কিছু বলল না। আভা মনে হয় ফারিসকে নিয়ে একটু বেশি ভেবে ফেলতেছে। এমনও তো হতে পারে ফারিসের মনে আভার জন্য কিছুই নেই। শুধু একজন ভাই হিসেবে আমাদের প্রোটেক্ট করতেছেন তিনি। ভাবতে ভাবতেই আভা লিভিং রুমে গিয়ে বসে পড়ল। অনেক দিন থেকে টিভিতে কার্টুন দেখা হয় না। সবাই রান্নার কাজে ব্যস্ত। দিদুই নিজের রুমে শুয়ে আছে। বড় বাবা আর বাবা এখনো অফিস থেকে ফেরেনি। বড় মা আর মামুনি রান্না করতেছে। তিথির খোঁজ নেই, হয়তো ফোনে গেমস খেলতে বিজি। কপাল খারাপ আভার। একটা মাত্র পছন্দের ফোন, সেটারও হাত পা ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে হিটলারটা। আনমনে এসব ভাবতে ভাবতে টিভির একটার পর একটা চ্যানেল চেঞ্জ করতে লাগলো। হঠাৎই একটা চ্যানেলে চোখ আটকে গেল আভার, যেখানে ইংরেজি মুভির রোমান্টিক সিন হচ্ছে। আভা মনোযোগ সহকারে দেখতে লাগলো। এখন সে হলে মুভি দেখার মতো শান্তি পাচ্ছে। একটু পপকর্ন হলে খারাপ হতো না, কিন্তু পপকর্ন তো নেই। তাই আভা আশেপাশে তাকিয়ে ফ্রিজের কাছে চলে গেল, কিন্তু ফ্রিজ খুলে একটা আপেল ছাড়া কিছুই পেল না। কি আর করার, এখন আপেল চিবোতে চিবোতে মুভি দেখতে হবে। আপেল নিয়ে আবারও লিভিং রুমে আসতেই দেখে দিদুই কপাল কুঁচকে টিভির দিকে তাকিয়ে আছে, যেন কুণ্ডলি থেকে চোখ বের হয়ে আসবে দিদুইয়ের। আভা দৌড়ে গিয়ে চ্যানেল চেঞ্জ করে কথা ঘোরানোর জন্য বলল। ছি দিদু, ছি, বড় ধ্যামনা হয়ে গেছো তবু। ছি দিদু, ছি, বড় ধ্যামনা হয়ে গেছো তবু এইসব দেখতেছো। বুঝি না যুগটা তোমাদের নাকি আমাদের। দাঁড়াও, আজকে বাবা আসুক, বাবাকে বলে তোমার একটা বিয়ের ব্যবস্থা করিয়ে দিব। তাহলে তুমি আর পরিবেশ নষ্ট করার জন্য আমাদের মতো বাচ্চার সামনে এসব জিনিস দেখবে না। বাবাকে আসতে দাও। আভার কথায় দিদুইয়ের ভাবনায় ফোড়ন কাটল। এতক্ষণ সে এমন কিছু সিন দেখে কুমায় চলে গিয়েছিল। দিদুই রাগে গলা খাকারি দিয়ে বলল। যত বড় মুখ নয় তত বড় কথা বলি, তোর লজ্জা করে না এইসব কথা বলতাছস? কেডা জানি এই চ্যানেল দিয়া রাখা গেছিল। আমি আইসা এগো পোশাক দেখা তো ভাবতাছিলাম এইটা আবার কোন যুগ আইলো। মা গো মা, কি সব পোশাক আশাক পইরা লেপটা লেপটি করতাছিল।
নাক ছিটকে ছিটকে কথাগুলো বলল দিদুই। আভা আবার খোঁচা মেরে বলল, বুঝেছি দিদুই, বুঝেছি। তোমার যে বুইড়া বয়সে বিয়ে করতে মন যাচ্ছে সেটা বুঝেছি। হতচ্ছাড়ি, তোরে আজকে আমি ডান্ডার বাড়ি দিমু খাড়া। দিদুই এবার আগুনে ঘি ঢালার মতো রেগে গেলেন। দিদুইয়ের হাতের লাঠিটা নিয়ে যেই না মারতে যাবে, আভা অমনি ফুরুত করে দৌড়ে কিচেনে চলে গেল আর বড়মাকে পিছন থেকে জড়িয়ে ধরে হাসতে লাগলো। বড়মা সহ আভার মামুনি মেয়ের হাসি দেখে নিজেরাও হেসে দিল, কারণ তারা জানে আভা গন্ডগোল পাকিয়েছে, তাই এভাবে শয়তানি হাসি দিতেছে। বড়মা রান্না করতে করতে বলল, কিরা বুড়ি, এত হাসছিস কেন? নিশ্চয় কোনো কাণ্ড ঘটিয়েছি। আভা বড়মাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দিদুইকে বলেছিলাম বাবা, আসলে তাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিব। আর দিদুই আমার কথা শুনে লাঠি নিয়ে তাড়া করেছে। আভার কথা শুনে আভার মা এসে আভার কান ধরে টেনে নিচের দিকে ঘোরালো। আহ মামুনি, লাগছে তো, ছাড়ো ছাড়ো। লাগুক, এত দুষ্টু আর ফাজি হচ্ছিস কেন? দিন দিন বলতো, একটু তো সিরিয়াস হ। সব সময় এভাবে চলাফেরা করিস কেন বলতো? ও মামুনি, কানটা ছাড়ো। আভার মা কান ছেড়ে দিল। আভা নিচের মাকে জড়িয়ে ধরে বলল, আমি পাজি হলেও তোমার মেয়ে, আর ভালো হলেও তোমার মেয়ে। আর আমাকে নিয়ে মোটেও চিন্তা করবে না, বলে দিলাম। আমি জানি মামুনি, তুমি এখন ভাবতেছো আমার বিয়ে হলে যদি এই স্বভাবগুলো থাকে তো আমার বাস্তব জীবনে সমস্যার সৃষ্টি হবে। মামুনি, বিয়ে হলে তো আর আমি এভাবে চলতে পারবো না, তাই না? তখন তো আমাকে সংসারের হাল ধরতে হবে। আর বাবা আমার বাড়িতেই তো সবাই এভাবে থাকে মামুনি, নিজের স্বাধীনতা নিয়ে থাকে। তাই আমাকে নিয়ে চিন্তা মোটেও করবে না। আমি এখন বড় হয়েছি, বুঝলে মামুনি? আভা কথাগুলো বলে মামুনির গালে একটা চুমু খেয়ে লাফাতে লাফাতে চলে গেল। মেয়ের কথায় আসফিয়া বেগমের চোখে পানি চলে এসেছে। এই মেয়েটা কবে এত বড় হলো, কবে এত কিছু বুঝতে শিখলো, তারা টেরই পেল না। আসফিয়া বেগমের চোখের পানি দেখে তিথির মা এসে কাঁধে হাত রাখলেন আর বললেন, কবে যে মেয়েটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না আমরা, তাই না? বলে একটা দীর্ঘশ্বাস নিল। অতপর কাজে মন দিল। আভা একবার লিভিং রুমের দিকে তাকালো, দেখলো দিদুই নেই, হয়তো রুমে চলে গিয়েছে। আভা লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের রুমের দিকে যেতেই কেউ একজন তাকে হ্যাচকা টান মারে, যার ফলে আভা ব্যালেন্স রাখতে না পেরে কারো বুকে হুমড়ি খেয়ে পড়ে। আভা চোখ খিচে রয়েছে, আচমকা এমন হওয়ায় সে অপ্রস্তুত হয়ে পড়েছিল। কেউ একজন তাকে বুকের সাথে মিশিয়ে নিয়ে রেখেছে। আভা মাথা তুলে তাকিয়ে দেখে ফারিস তার দিকে কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে, যেই চোখের ভাষা পড়া আভার সাধ্যের বাইরে। আভার শরীরের শিরায় শিরায় স্রোত বয়ে যায়। ফারিসের স্পর্শে আভা কেঁপে ওঠে, নিজেকে ফারিসের বুক থেকে বের করার বৃথা চেষ্টা চালায়। অতঃপর ফারিস নিজেই আভাকে ছেড়ে দেয় আর আভাকে ঘুরিয়ে দেওয়ালের সাথে ঠেকিয়ে ফারিস দেওয়ালে হাত দিয়ে আভার দিকে ঝুঁকে যায় আর ভুরু নাচিয়ে বলে, খুব শখ রোমান্টিক সিন দেখা, তাই না রে? বিয়ে করার শখ জেগেছে, তাই না? ফারিসের কথায় কথায় মুখের রং পাল্টে গিয়ে ভুরু কুঁচকে আসলো আর ফারিসের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে সিসি ক্যামেরার মতো ফলো করেন নাকি ভাইয়া? আপনি তো রুমে ছিলেন, আপনি কি করে জানলেন? ফারিস একটা তীব্র হাসি দেয়, যেই হাসির মানে বুঝে উঠল না আভা। ফারিস শুধু এতটুকুই বলে, তোর বিয়ে করার শখ খুব তাড়াতাড়ি পূরণ করে দিব, সাথে তো রোমান্টিক সিনগুলো বাস্তবায়ন করব। আভা ফারিসের কথার মানে ঠিক বুঝল না, কপাল কুঁচকে তাকিয়ে রইল। ফারিস আভাকে আবারও টান মেরে রুম থেকে ধাক্কা মেরে বের করে দিল। আভা ফ্লোরে হুমড়ি খেয়ে পড়তে পড়তে বেঁচে গেল। রাগে আবার মাথা ফেটে যাচ্ছে এখন। যখন ইচ্ছে কাছে টেনে নেবে, আবার যখন ইচ্ছে ধাক্কা মেরে সরিয়ে দেবে। এটা কি নিজের কেনা প্রপার্টি পেয়েছে নাকি? হ্যাঁ, কোন জমির কোন ফসলে যে মই দিয়েছিলাম, যার ফলে উনি এমন করে, বুঝি না। মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। তোরে কেউ বিয়ে করবে না, দেখে নিস। তোর বউ বিয়ের রাতেই জানালা দিয়ে পালিয়ে বাসার কাজের বুয়ার সাথে পালিয়ে যাবে। আভা ফারিসের গোষ্ঠী উদ্ধার করতে করতে নিচের রুমে চলে গেল। ফারিস দরজার কাছে দাঁড়িয়ে সবটাই শুনল আর মুচকি মুচকি হাসতে লাগলো। এভাবে আভার টেস্ট এক্সাম চলে আসে। পরীক্ষার পুরোপুরি ভালো প্রস্তুতি না থাকলেও ফেলে দেওয়ার মতো নয়। কিছুদিন পর পরীক্ষা হয়ে গেল, টেস্টের রেজাল্টও দিয়েছে।
রেজাল্ট মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু তিথিরটা একটু বেশিই ভালো, কারণ তিথি তো আভার মতো ফাঁকিবাজি করেনি। আভা তার রেজাল্ট নিয়েই খুশি। বাসার কেউ যদি বলে এটাই তোর রেজাল্ট, এর থেকে পাশের বাসার পিন্টু মিয়ার 10 বার ফেল করা ছেলের রেজাল্ট ভালো হয়েছে। আভা সোজাসাপটা উত্তর দিয়ে দেয়। অতি লোভে তাঁতি নষ্ট। আমি লোভ করতে চাই না, যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আমি সন্তুষ্ট। আভা সবাইকে রেজাল্ট দেখিয়ে নিচের রুমে চলে গেল। লম্বা একটা শাওয়ার নিয়ে চুড়িদার পরে মাথায় তোয়ালে পেঁচিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। পরীক্ষার এই কয়দিন অনেক ধকল গিয়েছে তার উপর। হঠাৎই ফারিসের কথা মনে পড়তেই মুখে মুচকি হাসি ফুটে উঠল। এতদিন ফারিসের সব কথা অক্ষরে অক্ষরে পালন করেছে আভা, কিন্তু আজ আবার মুক্তি। ভাবতেই হেসে দিল। কিছু একটা ভেবে ফারিসের রুমের দিকে অগ্রসর হলো। রুমে কয়েকবার নক করলো, কিন্তু ভেতর থেকে সারা শব্দ আসলো না। তাই আভা আর কিছু না ভেবেই ঢুকে পড়ল, কিন্তু ফারিসকে ভিতরে দেখতে পেল না। এদিক ওদিক উকি দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ফারিসের ব্যালকনির এই দিকটা অসম্ভব সুন্দর। ব্যালকনির এক প্রান্তে ফারিসের পছন্দের কালো গোলাপের গাছ লাগানো। গাছটাতে কয়েকটা গোলাপ ধরেছে। গোলাপটা দেখে আভার হাত উসখুস করতে লাগলো। শেষে যেই না গোলাপটা ছিঁড়তে যাবে, তখনই কেউ আভাকে হ্যাচকা টান মেরে দেওয়ালের সাথে চেপে ধরে। আভা আচমকা এমন হওয়ায় চোখ খিচে নেয়। ভয়ে পরাণ পাখি চাই চাই অবস্থা। কেউ একজন আভার ভয়ার্থ মুখের দিকে তাকিয়ে আছে। ফারিসের নিঃশ্বাস আভার মুখের উপর আছড়ে পড়তেছে। ফারিস আভার দিকে ঝুঁকে দাঁড়ায়। আভার দিকে নেশা ভরা চোখে তাকিয়ে থাকে। আভা অনেকক্ষণ থেকে হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতেছে, কিন্তু বরাবরই ব্যর্থ হচ্ছে। আভা চোখ খুলে ফারিসের দিকে তাকিয়ে কিছু বলার আগেই ফারিস এক হাত আভার ঠোঁটের উপর রাখে, থামিয়ে দেয়। হুশ, কোনো কথা নয়। আভা ফারিসের এমন স্পর্শে কিছুটা কেঁপে ওঠে। ফারিসের দিকে তাকাতেই ফারিসের চোখে চোখ আটকে যায় আভার। ফারিস ধীরে ধীরে আভার দিকে একদম ঝুঁকে যায়। আভার ঠোঁটের কাছে মুখটা নিয়ে যেতেই আভার নিঃশ্বাস ভারী হয়ে যায়। ফারিস একটা মুচকি হাসি দিয়ে আভাকে ওয়াল থেকে আবারও ভ্যাচকা টান দিয়ে নিজের বুকের মাঝে মিশিয়ে নেয়, আর আভার একটা হাত ঘুরিয়ে আভার পিছনে নিয়ে নেয়। অন্য হাত নিজের হাতের মাঝে চেপে ধরে। আভা এতে প্রচুর ব্যথা পায়। ব্যথায় কুকিয়ে উঠে বলে, ভাইয়া ছাড়িন, আমার লাগছে খুব। ফারিস একবার চোখ বন্ধ করে একটু দম নিয়ে আবারও চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে, তুই খুব ভালো করে জানিস আমার গোলাপের গাছের আশেপাশেও আমি কাউকে যেতে দেই না। সেখানে তুই ফুল ছিঁড়তে গিয়েছিস? তোর এত সাহস! আবার হাত আরেকটু চেপে ধরে। ব্যথায় আভা কিছু বলতে পারছে না। ফারিস আভাকে ছেড়ে দিল আর বলল, পরবর্তীতে যদি এমন হয় তো তোকে কুচি কুচি করে কেটে কাগজে ফুল বানানো মেশিনে ঢুকিয়ে তোকে কালো ফুল বানিয়ে গাছে ঝুলিয়ে দিব, মনে রাখিস। ফারিসের এমন হুমকি শুনে আভার হেঁচকি উঠে যায়। আভা হেঁচকি দিতে দিতে ফারিসের রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়ায়। তখন ফারিস হুঙ্কার দিয়ে বলে ওঠে, রুমে যেমন আমার পারমিশন নিয়ে ঢুকতে হয়, তেমনি আমার পারমিশন ছাড়া বেরোতে পারবি না। যদিও আজ পারমিশন নিসনি আমার থেকে, তাই সেটার পানিশমেন্ট আছে তোর জন্য। পানিশমেন্টের কথা শুনে এতক্ষণ মাথা নিচু করে থাকলেও এখন চট করে মাথা তুলে ফারিসের দিকে তাকালো। ফারিসের দিকে তাকাতেই চোখ যেন সেখানেই স্থির হয়ে গেল। কোমরে তোয়ালে পেঁচানো, চুলগুলো পানিতে ভেজা। সব চুল সামনে এলোমেলো হয়ে রয়েছে। কিছু চুল থেকে পানি টপ টপ করে পড়তেছে। হলুদ ফর্সা সিক্স প্যাক শরীরে ফোঁটা ফোঁটা পানিকণা আটকে রয়েছে। ঠোঁটটা লাল টুকটুকে। আভার মন চাচ্ছে ওটাকে স্ট্রবেরির মতো খেয়ে নিতে, কিন্তু পরক্ষণে নিজের মাথায় চাপড় দিয়ে ফারিসের দিক থেকে চোখ সরিয়ে নিল। ফারিসের আর চোখে খেয়াল করছিল সব। ফারিস হেঁটে গিয়ে দরজা আটকে দিল। দরজা আটকানোর শব্দে আভা চমকে উঠল। কাঁপা কাঁপা গলায় বলল, দরজাটা আটকালেন কেন ভাইয়া? ফারিস ভুরুচোরা কুচকে বলল, তোর সাথে রোম্যান্স করব। কথাটা শুনেই আভা বিষম খেয়ে যায়। ফারিস বিরক্তিকর মুখ করে আভার দিকে পানির বোতল এগিয়ে দেয়। আভা পানি খেয়ে নেয়। তখন ফারিস গম্ভীর গলায় বলে, ড্রামা শেষ হলে এখন এসে পা টিপে দে। ফারিসের কথা শুনে আভার চোখ বড় বড় করে ফেলে। ফারিস আশেপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, এই রুমে তো আমি তোকে ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না, তাই তোকেই বলেছি। আভা এবার কিছুটা বাঘিনীর মতো চেতে উঠে বলল, ইম্পসিবল, আমি কারোর পা ধরতে পারবো না, আর টিপে দেওয়া তো দূরের কথা। রিয়েলি? তুই কি জানিস তুই কার সামনে দাঁড়িয়ে তর্ক করছিস? কথাটা আভার ইগোতে লাগলো, তাই আভা ফারিসের পিছনে চলে গেল আর রেগে বলল, আমি ফয়রাজ ফারিস ফাজ নামে একটা বুনো সাদা রাম বানরের পেছনে
দাঁড়িয়ে কথা বলতেছি, আপনার সামনে দাঁড়িয়ে নয়, বুঝলেন? আর হ্যাঁ, পার্টি মানুষ স্বপ্ন ভুলে যান। কথাটা বলেই ফারিসকে পাশ কাটিয়ে চলে গেল আভা। ফারিস আভার এমন বাঘিনী রূপ দেখে পুরোই ফিদা। বুকের বাপাশে হাত দিয়ে চোখ বন্ধ করে বলতে লাগলো, অক্সিজেন যেমন সবার অজান্তেই বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি তুই আমার বেঁচে থাকার কারণ হয়ে দাঁড়াচ্ছিস। তোর সেই পাগল করা হাসি, দুষ্টু বৃষ্টি সব ঝগড়া, দুষ্টুমি, তোর সেই রাগান্বিত ফেস আমার বুকের বাপাশে হৃৎপিণ্ডে হাতুড়ির মতো আঘাত করে। তুই কি সেটা জানিস? হয়তো জানিস, জানলেও বুঝতে চেষ্টা করিস না, কারণ তুই যে বড্ড বোকারে। কথাগুলো ভেবে নিজেই হেসে দিল ফারিস। বিকালে বাসার সবাই বসে আছে লিভিং রুমে। তখন ফারিসের বাবা বলল কাল তাদের গ্রামের বাড়ি যেতে হবে, কারণ ফারিসের বাবার চাচাতো ভাইয়ের ছেলের বিয়ে, তাই জরুরি তরফ পাঠিয়েছে। বিয়ে 7 দিন পর, কিন্তু তাদের 7 দিন আগেই যেতে বলেছে। তাদেরও অনেক দিন থেকে গ্রামের বাড়ি যাওয়া হয় না, তাই তারা সম্মতি জানিয়েছে। গ্রামের বাড়ি যাবে কথাটা শুনে আফা আর তিথি অনেক খুশি হয়েছে, কারণ তারা এখনো অবধি গ্রামে যায়নি বা গ্রাম দেখেওনি। কালই রওনা দিবে সবাই, কিন্তু সবাই ভাবতেছে ফারিসের কথা। ফারিস কি আদৌ গ্রামের বাড়ি যাবে? ফারিসকে নিয়ে যেতে বলেছে তারা। রাতে খাবার টেবিলে উপস্থিত, কিন্তু উপস্থিত নেই ফারিস। খাওয়ার মাঝ পর্যায়ে ফারিস চাবি ঘোরাতে ঘোরাতে বাসায় প্রবেশ করে। তখন ফারিসের মা ফারিসকে খেতে ডাকে, কিন্তু ফারিস বলে সে বাইরে থেকে খেয়ে এসেছে। কথাটা বলেই সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। তখন ফারিসের বাবা বলে, কাল আমাদের গ্রামে যেতে হবে হারিস, তোর রহিম চাচার ছেলের বিয়ে কিছুদিন পর, তাই আমাদের কালকেই গ্রামে চলে যেতে বলেছে। আমি তাদের নিষেধ করতে পারিনি। ফারিস মুখে গম্ভীর ভাব এনে বলে, ইউ নো আই ডোন্ট লাইক ভিলেজ। তোমরা গেলে যাও, বাট আমি যাব না। কথাটা বলেই রুমে চলে গেল ফারিসের বাবা। আর কিচ্ছু বলল না। সে জানে যে ফারিস গ্রামের বাসায় যাবে না। ফারিসের কথা শুনে আভার মুখটা চুপসে গেল। কেন যেন গ্রামে যাওয়ার ইচ্ছেটা, আনন্দটা এক নিমিষেই দমে গেল। আভা প্লেটে হাত ধুয়ে নিচের রুমে চলে গেল। তখন তিথি এসে বলল সব জামা কাপড় গুছিয়ে নিতে, সকাল 8টায় রওনা দিবে সবাই। আভা সম্মতি জানিয়ে কাপড় প্যাকিং করতে লাগলো। অতঃপর মন খারাপ করে শুয়ে পড়ল। আভা মাঝরাতে আবারও অনুভব করলো তার মুখের উপর ফোঁটা ফোঁটা পানি পড়তেছে। আভা চোখ খোলার সাহস পেল না। কারো ভারী নিঃশ্বাস আভার মুখের উপর পড়তেছে, আর কেউ একজন বিড়বিড় করে অস্পষ্টভাবে বলতেছে, খুব অজানা কারণে মনটা খারাপ হয়, তোমাকে মনে করে মনটা খারাপ হয়, তোমাকে ভুলে থাকার চেষ্টা করলেও মন খারাপ হয়, মনের সাথে কাটানো সময়গুলো মনে করে মন খারাপ হয়। শুনলো? আভা বুঝতে পেরেছে উনি কেঁদে কেঁদে কথাগুলো বলেছে। অবাধ্য চোখের অশ্রুগুলো বাদ পারেনি। আভাটার কিছু মনে নেই। ধীরে ধীরে কারো উপস্থিতি বিলুপ্ত হয়ে যায়, আর আভা ঢলে পড়ে ঘুমের দেশে। সকালে পাখির কিচিরমিচির শব্দে আভার ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে হাই তুলতে তুলতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই দেখে তিথি কোমরে হাত দিয়ে রেডি হয়ে রয়েছে। তিথি একদম রেডি। আভা এবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে দেখে 5 মিনিট কম 8টা বাজে। এত ঘুমিয়েছে আজ ভাবতেই পারছে না। তিথি বলে, আফা, লেট লতিফের মতো কাজ না করে 5 মিনিটের মাঝে রেডি হয়ে সব কিছু নিয়ে চলে আয়। বাইরে ড্রাইভার চাচা অপেক্ষা করতেছে, সবাই রেডি। আমাকে একবার ডেকে দিলেও তো পারতি। নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছিলি? তোকে অনেকবার ডাকা হয়েছে, এখন কথা না বাড়িয়ে রেডি হয়ে নিচে চলে আয়। কথাটা বলেই তিথি চলে গেল রুম থেকে। আভা তাড়াতাড়ি রেডি হয়ে নিল। গ্রামে যাবে একটা লাল টুকটুকে টপস পরল, সাথে কালো জিন্স প্যান্ট, চুলগুলো ছুটি করা, চোখে মোটা করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা লিপস্টিক আর মুখে হালকা মেকআপ। চোখের কালো কাজলটা যেন আভার পিঙ্ক আর বাদামি কালারের মিশ্রণে তৈরি চোখ দুটোকে আরো আকর্ষণীয় করে তুলল। যেই চোখে কেউ তাকালে সেখানে থেকে ওঠার সাধ্য থাকবে না। পায়ে ব্ল্যাক কেটস পরল, ব্যাস চন্দ্রকন্যার মতো তাকে দেখতে লাগলো। হাতে ড্রেস প্যাক করা ব্যাগটা নিয়ে রুম থেকে বের হলো। ফারিসের রুমের দরজার দিকে তাকালো, কিন্তু দরজা লাগানো, হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। আভা একটা ছোট্ট করে দম নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গাড়ির কাছে চলে গেল। আগে থেকেই সবাই দাঁড়িয়ে ছিল। প্রথম গাড়িতে যাবে আভা, তিথি আর ওদের 2 মা। দ্বিতীয় গাড়িতে যাবে দিদুই, আভার বাবা আর তিথির বাবা। সবাই এক এক করে গাড়িতে উঠে পড়ল। আভা বারবার মেইন দরজার দিকে তাকালো।
হয়তো ফারিস একবার তাদের বিদায় জানাতে আসবে, এই আশা নিয়ে তাকালো। কিন্তু আভার মনের বলা কথা ব্যর্থ হয়ে গেল। আভার মন খারাপ দেখে আভার বড় মা বলল, কিরা বুড়ি, তোর মন খারাপ কেন? চিন্তা করিস না, তোকে গ্রামের একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে রেখে আসবো। কথাটা বলেই হাসতে লাগলো। আভাও বড়মার কথায় কিছুটা হাসলো, অতঃপর গাড়িতে উঠে পড়ল। কিন্তু ব্যালকনি থেকে একজোড়া রক্তিম বর্ণ চোখ তাকিয়ে আছে প্রথম গাড়ির দিকে। চোয়াল শক্ত করে হাত মুঠোই করে নিয়ে তাকিয়ে আছে ধীরে ধীরে চলতি গাড়িটার দিকে। তার কানে একটা কথাই বাজতেছে, আভাকে গ্রামে বিয়ে দিবে। কথাটা যেন তার পশ্চাৎ মস্তিষ্ক পর্যন্ত বিচরণ করলো। গাড়িটি চোখের আড়াল হতেই ফারিস রুমের মাঝে এসে চেয়ারে একটা লাথি দিল। রাগ যেন তার থামছেই না, নিজের চুল টেনে ছিঁড়তে মন চাচ্ছে। জোরে চিৎকার দিয়ে বলে উঠল, চাঁদপরি, ইউ আর অনলি মাই মাইন্ড। আই উইল নট লেট ইউ বি এনিওয়ান। অন্যদিকে গাড়ির ভিতরে চুপ করে বসে আছে আভা। কেন জানি নিজের শূন্য মনে হচ্ছে, কিছু একটার কমতি ফিল করতেছে। ধীরে ধীরে তাদের গাড়ি শহর থেকে বহু দূরে চলে আসে। সকাল থেকে দুপুর, তারপর দুপুরের তীব্র রোদ্দুর গড়িয়ে গধূলি বেলার দেখা মিলল। কিন্তু আভার মনে বিচরণ করতেছে ফারিসের সাথে কাটানোর সময়গুলো। মুচকি হেসে জানালা দিয়ে তাকিয়ে বলল, রোদ্দুরে তুমি? ওরা সন্ধ্যায় গ্রামের বাড়ি চলে আসে। দোতলা একটা বাড়ির গেটের সামনে এসে গাড়িটা দাঁড়ালো। একে একে সবাই নেমে পড়লো গাড়ি থেকে। গাড়ির শব্দে বাড়ি থেকে সবাই বেরিয়ে আসলো। আভা, তিথি গাড়ি নেমে বাড়িটির দিকে তাকিয়ে আছে। অসম্ভব সুন্দর বাড়িটা। রাতের বেলা বাইরে থেকেই বাড়িটা অদ্ভুত সুন্দর লাগছে, আর দিন হলে আরো কতই না সুন্দর লাগবে। আভার ভাবনার মাঝে ফোড়ন কেটে কেউ একজন আভার গালে হাত দিয়ে বলে থাকে, এটা বুঝছি আমাদের আভা? কত ছোট্টতে দেখেছিলাম তোকে। কেমন আছিস মা? আভা তাকিয়ে আছে তার সামনে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী মহিলাটার দিকে। আভা ওর মায়ের দিকে তাকালো। ওর মা বলল, তোর রোহিত কাকুর স্ত্রী। মায়ের কথায় আভা মহিলাটির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ভালো আছি কাকিমা, তুমি কেমন আছো? দেখতেই পাচ্ছিস ছেলের বিয়ে কি করে ভালো থাকে। চল ভিতরে যাই। রোহিতের স্ত্রী সুফিয়া বেগম সবাইকে ভেতরে নিয়ে গেল। ভেতরে নিয়ে আসতেই রুমের সবাই এক এক করে কথা বলতে লাগলো। একটা পিচ্চি বাচ্চা এসে আভার জামা ধরে টানতে টানতে বলল, এই যে সুন্দরী মেয়ে, তোমার নাম কি? ছোট বাচ্চাটার দিকে তাকিয়ে আভা ফিক করে হেসে দিল। বেশি না, 3 বছরের একটা বাচ্চা। ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামা, মুখের মাঝে অদ্ভুত রকমের মায়া লেগে আছে। পিচ্চি ছেলের মুখে এমন কথা শুনে হাসি চলে আসলো। বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে নাক টেনে নিয়ে বলল, আমার নাম আভা, আর আমাকে তোমার সুন্দরী মনে হলো কিভাবে? বাচ্চাটা কিছু বলতে যাবে তখনই সুফিয়া বেগম এসে বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে দিল আর বলল, নতুন মানুষ দেখেছিস আর দুষ্টুমি শুরু করে দিয়েছিস। যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়, রাত হয়েছে। সুফিয়া বেগমের ঝাড়ি খেয়ে বাচ্চাটা আভার দিকে একবার তাকিয়ে দৌড়ে চলে গেল। আভা মুচকি হেসে সুফিয়া বেগমের দিকে তাকালেন। সুফিয়া বেগম আভাকে বলল, কিছু মনে করো না, ও এমনই দুষ্ট। চলো তোমাকে রুম দেখিয়ে দিচ্ছি। আরে না না কাকি, কিছু মনে করবো কেন? আমার তো বাচ্চাদের খুবই ভালো লাগে। কেউ? সুফিয়া বেগম মুখটা কালো করে বলল, ছোটবেলায় 6 মাসের বাচ্চা ওকে কুড়িয়ে পেয়েছিলাম, তখন থেকে ওকে দেখে রাখি, কিন্তু বড্ড পাজি ছেলেটা। চলো তোমাদের রুম দেখিয়ে দে। আভা সম্মতি জানিয়ে ওনার পিছু পিছু যেতে লাগলেন। সাথে তিথিও আসলো। তিনি দোতলায় কর্নারের একটা মাঝারি রুম দেখিয়ে দিলেন। আভা আর তিথি থাকবে সেখানে। ওরা রুমে গিয়ে দেখলো রুমটা মোটামুটি ভালো করে সজ্জিত রয়েছে, কিন্তু কোনো ব্যালকনি নেই। রুমটা ভালো করে দেখে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু বিছানাটা বড্ড শক্ত ছিল, তাই বিছানা থেকে উঠে দু বোন নিচে নেমে আসলো। একটু পর তারা ডিনার করে গল্প করতে বসে গেল। অন্যদিকে ফারিস রুমে পায়চারি করতেছে। একবার ব্যালকনিতে যাচ্ছে তো আর একবার রুমের মাঝে পায়চারি করতেছে। কোনো কিছুতেই তার মন বসতেছে না। বুকের বাপাশে যেন চিনচিন ব্যথা হচ্ছে। সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ছাদে চলে গেল ফারিস। ছাদের একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রয়েছে। শিশিরে ভেজা সকাল, মাটিতে মিশে থাকা দুর্বাঘাস, কুয়াশা কেটে যায়
আধার গাছের পাতাকে নাড়িয়ে দিচ্ছে বাতাস, আর তুমি আমার মনকে বিচলিত করেছো তোমার জন্য। মনে মনে কথাটা বলে এক অদ্ভুত হাসি দিল ফারিস। সকালে আভা তিথি ঘুমে বিভোর। দরজা খোলা থাকায় হঠাৎই পিচ্ছিটা এসে দুজনকে ডাকতে থাকে। পিচ্ছির ডাকে দুজনেই ধরপড়িয়ে ওঠে। তিথি হালকা ধমক দিয়ে বলে, এভাবে চিল্লাচ্ছ কেন? বাসায় কি চোর ডাকাতে এসেছে নাকি? তিথির কথাটা শুনে পিচ্ছিটার মাথা নিচু করে ফেলে। তিথি ওয়াশরুমে চলে যায়। পিচ্ছিকে মাথা নিচু করে থাকতে দেখে আভা মুচকি হেসে হাত দিয়ে পিচ্ছিকে ইশারা করে নিচের কাছে ডাকে। পিচ্ছি হেসে আভার কাছে যায়। আভা পিচ্ছিটাকে কোলে বসায় আর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কেউ কি আমাদের বাইরে ডেকেছে? পিচ্ছি উপর নিচে মাথা নাড়ায়। তার মানে হলো না, কেউ ডাকেনি। আভার চোখ ছোট ছোট করে বলে, তাহলে এত সকালে এভাবে চিল্লাচ্ছিলে কেন? দেখলে তো খালামণি রেগে চলে গেল। পিচ্ছি মুখটা ছোট্ট করে বলে। তোমাকে দেখতে এসেছিলাম। আভা পিচ্ছিটার কথায় ফিক করে হেসে দেয়। পিচ্ছিটাও হাসতে থাকে। আভা পিচ্ছিটার নাক টেনে দিয়ে বলে, অনেক পাজি তো তুই। নাম কি রে তোর? আয়ান। বাহ, তোর নামটা অনেক সুন্দর তো। কিন্তু তুমি আমার নামের চেয়েও বেশি সুন্দর। তাই বুঝি? হুম। আভা পিচ্ছিটার সাথে কিছুক্ষণ কথা বলে ওয়াশরুমে চলে গেল। তিথিও ফ্রেশ হয়ে নিয়েছে। তিথিকে দেখে পিচ্ছিটা দৌড়ে চলে গেল। হয়তো তিথির ধমকের জন্য পিচ্ছিটা ভয় পেয়ে গেছে। আভা ফ্রেশ হয়ে এসে দেখে আয়ান নেই। তিথিকে জিজ্ঞেস করলো, আয়ান কোথায় গেল? তিথি ভ্রু জোড়া কুঁচকে ফেলল আর বলল, আয়ানটা আবার কে? আভা মুচকি হেসে বলল, পিচ্চিটার নাম। ও, চল নিচে যাওয়া যাক। দুজনে নিচে আসলো। দেখলো সবাই খিচুড়ি খাচ্ছে। আভারও ক্ষুধা পেয়ে গেল। প্লেট খুঁজতে লাগলো, কিন্তু প্লেট পাচ্ছিল না। গেস্টরা সব প্লেট দখল করে নিয়েছে। এখন কারো প্লেট ফাঁকা হওয়ার অপেক্ষা করতে হবে। এদিকে পেটে ইঁদুর ডান্স করতেছে। তখনই কোথা থেকে আয়ান দৌড়ে এসে একটা প্লেট আভাকে দিল। এই নাও সুন্দরী, তোমার জন্য আমি প্লেট রেখেছি। আভা একটু হেসেই প্লেটটা নিল। সামনে গিয়ে এক প্লেট খিচুড়ি এনে সোফায় বসে পড়ল। দেখলো আয়ান মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আভা ডাকলো। আভার ডাকে দৌড়ে আসলো। আভা এক হাতে আয়ানের মুখ উঁচু করে বলল, তুই খেয়েছিস? আয়ান মাথা উপর নিচ করলো। তার মানে না, সে খায়নি। খাবি আমার সাথে? আয়ান ফিক করে হেসে দিয়ে আভার পাশে বসে পড়ল। দুজনে খাচ্ছে আর গল্প করছে। তখনই সুফিয়া বেগম আসলেন সেখানে। অবাক হয়ে তাকিয়ে রইলেন আয়ান আর আভার দিকে। আভা সুফিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে কাকিমা? সুফিয়া বেগম বলল, আমি সত্যি অবাক হচ্ছি যে আয়ান তোমার সাথে সচরাচর কারোর সাথে মেলামেশা করে না। আভা মুচকি হেসে বলল, ছোট বাচ্চাদের সাথে সবসময় ছোট হয়ে মিশতে হয়, তবেই তারা সবার সাথে নিজের মতো করে মিশতে পারবে। আর যদি সেখানে আমরা তাদের সব সময় বড় হিসেবে শাসন করি বা রাগারাগি করি, তাহলে ওরা কখনোই কারোর সাথে মেলামেশার সুযোগ পাবে না। আভার কথা শুনে পাশের থেকে আয়ান মুখ বাঁকিয়ে বলল, কে ছোট? আমি মোটেও ছোট না। এই সুন্দরীকে আমার সাথে বিয়ে দাও, দেখো আমরা সংসার করব। আয়ানের কথা শুনে আশেপাশের সবাই শব্দ করে হেসে দিল। সুফিয়া বেগম নিজেও হেসে দিলেন। এদিকে আভা তিথিও হেসে লুটোপুটু খাচ্ছে। সবার হাসি দেখে আয়ান মুখ ফুলিয়ে চলে গেল। আভা হাত ধুয়ে বাইরে চলে গেল। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখা বাকি এখনো। বাড়িটার সামনে থেকে অনেক সুন্দর। চারিদিকে গাছপালার সাইডে ছোট্ট একটা বাগান। পিছনের সাইডটাতে সুপারি বাগান রয়েছে। তেমন কিছুই নেই, তবুও সবুজ গাছপালায় ভরপুর থাকায় বাড়িটা সতেজ লাগছে। আস্তে আস্তে ডেকোরেশনের মানুষজন চলে আসতেছে। কোথা থেকে একটা ছেলে এসে আভার সামনে দাঁড়ায় আর বলে, তুমি আভা তাই না? আভা চিনতে না পারলেও মাথা নাড়িয়ে জবাব দেয়। ছেলেটা হালকা হেসে বলে, আমি তোমার রোহিত কাকার ছেলে রাজ। আভা এবার চিনতে পেরেছে। ফোনে একদিন কথা বলেছিল, যদিও সামনাসামনি দেখেনি কখনো, তাই চিনতে পারিনি। এই ছেলেটারই বিয়ে, মানে 7ই নভেম্বর, আর আজ 2 তারিখ। আভাকে চুপ থাকতে দেখে রাজ আবারও বলল, চিনতে পেরেছো? পেরেছি। কেমন আছেন ভাইয়া? ভালো। তখনই রাজের ডাক পড়ল ভিতরে। আভাকে রেখে ছুটে চলে গেল। ছেলেটাকে দেখতে প্রায় আয়ানের মতোই লাগে, যদিও আয়ানোর নিজের ভাই না, তবুও
ওদের দেখে মনেই হয় না ওরা আলাদা। আভা বাড়িটার গেট থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়ালো, কারণ বাড়িটার সাথেই রয়েছে কাঁচা রাস্তা, আর রাস্তার পাশেই জমিগুলোতে রয়েছে ধান ক্ষেত। আভা হাঁটতে লাগলো আর দেখতে লাগলো কতটা সুন্দর আর মনোমুগ্ধকর জায়গা তা আভা ভেবেই পাচ্ছে না। তখন নজর গেল ছাদের দিকে। একবার ছাদে যাওয়া যাক, কিন্তু এখন তো অনেক বেলা হয়েছে, রোদের তাপও অনেক বেশি। গধূলির লগ্নে ছাদে গেলে পরিবেশটা ভালো লাগবে। আভা বাড়ির ভিতরে চলে গেল। ধীরে ধীরে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। কেউ একজন গ্রামের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে আসতেছে। ভাঙাচুরো উঁচু দোলার রাস্তায় গাড়ি চালানো কতটা রিস্ক সেটা এই রাস্তায় গাড়ি না চালালে বোঝাই যেত না। হঠাৎই একটা মেয়ে গাড়িটার সামনে পড়ে। ছেলেটা কোনো রকম ব্রেক কষে, মেয়েটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে যায়। ছেলেটা গাড়ি থেকে নেমে গিয়ে দেখে মেয়েটা মাটি থেকে উঠতেছে। শরীরের মাটি ঝেড়ে কোমরে হাত দিয়ে ছেলেটার দিকে তাকায়। পরনে গ্রাম্য শাড়ি বাংলা করে পরা, লম্বা চুলগুলো বেরুনি করে সামনে দেওয়া, মুখে এক বস্তা মেকআপ। ছেলেটা ভুরু চোরা কোচকে গম্ভীরভাবে বলল, হোয়াট ননসেন্স, দেখে চলতে পারো না? আর ইউ ব্লাইন্ড? মেয়েটা চেতে গিয়ে কোমরের শাড়ির আঁচল বেঁধে ছেলেটার মুখোমুখি দাঁড়িয়ে বলল, এইটা আমাকে গ্রাম, এইখানে আইয়া এমন ইংরাজি কইতেছেন কেন? ইংরাজি কইয়া কি নিজের শিক্ষিত প্রমাণ করতে চাইতেছেন? ছেলেটি দাঁতে দাঁত চেপে বলল, তোমাদের মতো গ্রাম্য মেয়েরা গামছা বেঁধে ঝগড়া করতেই জানে, আনকালচারাল কোথাকার। কথাটা বলেই ছেলেটি গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। মেয়েটি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটি ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি চালিয়ে চলে গেল। এটা মেইন রোড হলে এতক্ষণ এই রাগের কারণে হাই স্পিডে গাড়ি রাইড করত, কিন্তু গ্রাম্য এলাকায় সেটা কিছুতেই হচ্ছে না। সব রাগ নিচের মাঝে বাসা বেঁধে গিয়েছে। বিকেল গড়িয়ে সূর্য ঢলে পড়েছে পশ্চিম দিকের দূর আকাশের অতলে। একটা গাড়ি এসে দোতলা বাড়ির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে বেরিয়ে এলো একটা ড্যাশিং করা বয়। সাদা শার্টের উপরে কালো স্যুটের সাথে কালো প্যান্ট আর কালো শু, পুরোই কিলার লুকের অধিকারী একটা ছেলে। আশেপাশে এমন রাজপুত্রের মতো ছেলেকে দেখে গ্রামের মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে। গাড়ির শব্দে কে এসেছে সেটা দেখার জন্য উকি ঝুঁকি দিল। আসফিয়া বেগম বাইরেই ছিলেন, বিধায় ছেলেটাকে দেখে দৌড়ে আসলেন আর অবাক হয়ে বললেন। ফারিস আশেপাশের মেয়েগুলোর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ভিতরে চলে গেল। মেয়েগুলো কানা ঘোষা করতেছে। আমাদের গ্রামের বিয়েতে এমন একটা ছেলে আসবে ভাবতেই পারিনি, পুরোই রাজপুত্রের মতো দেখতে। পাশের থেকে আর একটা মেয়ে বলে, ওর দিকে কেউ নজর দিবি না, আজ থেকে ওটা আমার জামাই আর তোদের দুলাভাই। মেয়েটার কথায় হা হা করে হেসে দিল সবাই, আর মেয়েটার সাথে মজা নিতে লাগলো। ফারিস সবার সাথে কথা বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ফারিসের মা ফারজানা বেগমকে ডাক দিলেন। তিনি বসে বড়দের সাথে কথা বলতেছিলেন। অনেকদিন পর ছেলের এমন ডাকে তিনি তড়িঘড়ি করে চলে আসলেন। হ্যাঁ বাবা বল, কিছু লাগবে তোর? ফারিস হাত দিয়ে চুলগুলো ঠিক করে হাত ঘড়ি পড়তে পড়তে বলল, আসলে তিথি কোথায় আর আবার কোথায়? ওদের দেখছি না তো। ফারজানা বেগম হেসে বললেন, ওরা তো সাদা আয়ানের সাথে হয়তো গল্প করছে। ফারিস হাতের মুঠোটা শক্ত করে বলল, আয়ানটাকে? তোর রোহিত কাকার ছেলে। ফারিসের মাথায় আভাকে গ্রামে বিয়ে দেওয়ার কথাটা বিচরণ করলো। সাথে এখন আভা কোনো এক ছেলের সাথে গল্প করতেছে। মস্তিষ্কের মাঝে এক প্রকার ধাক্কা খায়। ফারিসের চোয়াল শক্ত হয়ে গেল, চোখে রক্ত জমাট বেঁধে গেল। হাত মুঠো করে ছাদের দিকে হন হন করে চলে গেল। ফারজানা বেগম কিছুই বুঝলেন না। তিনি আবারও সবার সাথে গল্প গুজব করতে লাগলেন। আভা সেই তখন থেকে আয়ান আর তিথিকে খুঁজে চলেছে। কোথায় যে লুকিয়েছে বুঝতেই পারছে না। ছাদ থেকে নামতে যাবে তখনই ফারিসকে সামনে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে, চোখ বড় বড় করে ফেলে। ফারিস কোনো কথা না বলে আভার হাত ধরে টেনে ছাদে নিয়ে যায়। ছাদের আশেপাশে তাকালো, কাউকে দেখতে পেল না। আভার কোনো হুঁশ নেই। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হা করে পলকহীন ভাবে তাকিয়ে আছে ফারিসের দিকে। ফারিস আভার দিকে ঘুরে দাঁতে দাঁত চেপে আভার সামনে তুড়ি বাজালো, কিন্তু আভার এখনো হুঁশ নেই। ফারিস হালকা জোরে একটা থাপ্পড় মারল। থাপ্পড় মারাতে আভা কিছুটা কেঁপে উঠল। যেখানে থাপ্পড় মেরেছে জায়গাটা ঝিঝি করতে লাগলো। গালে হাত দিয়ে ঠোঁট উল্টে ফারিসের দিকে তাকালো। আপনি আমাকে মারলেন? আমি কি করেছি?
আমি তো আপনাকে দেখে শকড খেয়েছিলাম। সিরিয়াসলি তুই আমাকে দেখে শকড খেয়েছিস নাকি তোর নগরের সাথে গল্প করতে না পেরে শকড খেয়েছিস, কোনটা? আভা ফারিসের কথার কিছুই বুঝল না, তাকিয়ে আছে ফারিসের দিকে। ফারিস আভার দিকে কিছুটা ঝুঁকে গিয়ে বলল, ছোটবেলার কথা মনে আছে তো? কি করেছিলাম তোর সাথে, কোন কারণে করেছিলাম? আই হোপ নিউ করে আবার সেই কারণে ঝামেলা করতে চাস না। এমনিতেও তুই অনেক সুন্দর হয়েছিস, বড় হয়েছিস, অনেক কিছুই করা যেতে পারে। কি বলিস? কথাটা স্লো ভয়েসে বললে চোখ টিপ মেরে চলে গেল সেখান থেকে। ফারিসের এমন কথা শুনে আভার সমস্ত শরীরে শীতল স্রোত বয়ে গেল, মস্তিষ্ক ঝাঝা করে উঠতে লাগলো। কিছুক্ষণ সেখানে ধুম মেরে দাঁড়িয়ে থেকে ছাদ থেকে নেমে আসলো। বাইরে সবাই আনন্দ করতেছে, কেউ কেউ ডান্স করতেছে, কেউ কেউ দৌড়াদৌড়ি করতেছে, তো কেউ কেউ জট বেঁধে গল্প করছে। আভা বাইরে গিয়ে এক কর্নারে দাঁড়িয়ে রইল। সামনে বরের স্টেজ সাজানো হচ্ছে। হঠাৎই কিছু একটা মনে করে ছুটল ফারসানা বেগমের কাছে। তিনি তখন রান্নার জন্য তোড়জোড় করতেছেন রান্নাঘরে। সেখানে সব মহিলারাই উপস্থিত রয়েছেন। আভাকে দেখে সুফিয়া বেগম টুলে বসতে বললেন। আভা মাথা দিয়ে ইশারা করলো যে না, সে এখন বসবে না। ঠিক আছে। সুফিয়া বেগম হালকা হেসে নিজের কাজে মন দিল। আভা মৃদুস্বরে ফারসানা বেগমকে ডাকলেন। তিনি রান্নার হাত নিয়ে জুলুম করে আভার কাছে আসলেন। তখন আভা মৃদু গলায় বলল, ফারিস ভাই এসছে। জানি, সে তোরেই খোঁজ করতেছে। ও। আভা আর কিছু বলল না। রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই দেখলো সামনে আয়ান দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে, রাগি রাগি চোখ করে। আভা কিছুটা হেলে আয়ানের গালে টেনে বলল, কিরে পুচকি, রেগে আছিস কেন? আয়ান গাল ফুলিয়ে বলল, রাখবো না? তুমি আমাদের লুকোতে বলে আর খুঁজলেই না। তুমি জানো আমি আর তিথি আপি কত কষ্ট করে ছাদের পাশে রেলিং ধরে পিছন দিয়ে নিচে চলে এসেছিলাম। ভেবেছিলাম তুমি একটু হতাশ হবে খুঁজতে খুঁজতে, কিন্তু সেটা কোথায় হলো? তুমি তো খুঁজলেই না, বরং আমি তোমাকে খুঁজে খুঁজে হতাশ। আভা পাকা বুড়োর মুখ কথা শুনে ওকে কোলে তুলে নিয়ে নাকটা টেনে দিল। তাই বুঝি? তাহলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তো বল, কি শাস্তি দিবি আমাকে? ভাইয়ার যেমন বিয়ে হচ্ছে তেমনি তুমিও আমাকে বিয়ে করো। পিচ্ছির কথা শুনে আভার মন খারাপ নিমেষেই ভালো হয়ে গেল। খিলখিল করে হাসতে লাগলো। সাথে পিচ্ছি আয়ানও মুখ টিপে টিপে হাসতে লাগলো। তখন আভার বাবা এসে দুজনকে হাসতে দেখে বললেন, কি ব্যাপার, আমার মায়া তো হাসতে কেন? আভা পিচ্ছিকে নামিয়ে দিতেই পিচ্ছি সেখান থেকে দৌড়ে চলে গেল। হাসতে হাসতে সব কিছু বলল। আভার বাবা নিজেও হেসে দিলেন। মেয়ের কাঁধে হাত রেখে সেখান থেকে চলে গেল। ফারিস উপর তলায় দাঁড়িয়েছিল। সবটা না শুনলেও এতটুকু শুনেছে আয়ান নামে কেউ আভাকে বিয়ে করতে চায়। আর সেই আয়ানের জন্য আভার মুখে হাসি, সাথে আভার বাবার মুখেও। ব্যাপারটা হজম হচ্ছে না ফারিসের। সব কিছু ভস্ম করে দিতে ইচ্ছে করছে তার। হাতটা মুষ্টিবদ্ধ করে নিচের রুমে চলে গেল। এদিকে রাত হয়ে যাওয়ার সবাই কাজ বন্ধ করে যে যার বাড়িতে চলে গিয়েছে। শুধু বিয়ের আত্মীয়রা রয়ে গেছে। এদিকে খাবার রান্না হয়ে গেছে। আভা আগে থেকেই প্লেট দখল করে রেখেছে, সাথে তিথিও। মেহমান অনেক থাকায় মেঝেতে পাটি পেতে সবাইকে বসতে দিল। ফারসানা বেগম ছেলেকে ডাকতে চলে গেলেন। অনেক ডাকার পর ফারিস নিচে আসলো। সবার সাথে হালকা কথা বলে টেবিলে গিয়ে বসলো। আভা ফারিসের দিকে তাকিয়ে আছে। খয়েরি কালারের একটা টি শার্টের সাথে ট্রাউজার পরেছে, পুরোই ক্যান্ডি বয়। আভা বারবার আর চোখে ফারিসের দিকে তাকাচ্ছে, কিন্তু ফারিস একবারও আভার দিকে তাকায়নি। আভার অবাধ্য চোখ বারবার ফারিসের দিকেই যাচ্ছে। ডিনার শেষ হলে যে যার রুমে চলে গেল। আভা তিথি গিয়ে নিজেদের রুমে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর দুজনেই ঘুমের মাঝে ডুবে গেল, কিন্তু ঘুম নেই। একজোড়া আগন্তুক চোখের, চোখ দিয়ে যেন অগ্নিও গিরির মতো বর্ষিত হচ্ছে। বাহ্যিক ভাঙচুর দেখা যায়, কিন্তু হৃদয়চুর প্রত্যক্ষ হয় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, টুকরো টুকরো হয়ে গেলেও জোড়া লাগানো যায় না। কত অদ্ভুত, তাই না? সকালবেলা বাড়িতে হইহুল্লোড় বেঁধে গিয়েছে, যার ফলে আভা তিথি উঠে পড়েছে। ফোনটা হাতে নিয়ে দেখে 10টা বেজে গিয়েছে। ওরা আজ এভাবে ঘুমিয়েছে ভাবতেই পারছে না। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল। আজ পঞ্চম দিন, আজও কোনো অনুষ্ঠান নেই। তৃতীয় দিনের বেলায় অনুষ্ঠান, তাই আভা নর্মাল ড্রেস পরে বাইরে চলে গেল। উঠানের দিকে লক্ষ্য করলো ফারিস দাঁড়িয়ে আছে, হয়তো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। ফারিসকে গ্রামে দেখে আভার মনটা প্রশান্তিতে ভরে গেল।
আভা ধীরে ধীরে পা ফেলে উঠানের দিকে যেতে লাগলো। কোথা থেকে রাজ এসে ফারিসের হাতে একটা বাঁশের খাম ধরিয়ে দিল। দৃশ্যটা দেখে আভা সেখানেই দাঁড়িয়ে গেল। রাজ ফারিসকে উদ্দেশ্য করে বলল, ফারিস, লাঠিটা নিয়ে গেটের এখানে দাঁড়িয়ে থাকতো। কুকুরগুলো সকাল থেকে জ্বালাতন করছে, আসলে একটু তাড়িয়ে দিবি। কথাটা বলতেই লাঠিটা হাতে ধরিয়ে দিয়ে তড়িঘড়ি করে চলে গেল। ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে কতটা ব্যস্ত আর কতটা ধকল যাচ্ছে এর ওপর দিয়ে। ফারিস কিছু বলবে সেই সুযোগটাও দিল না রাজ। ফারিসের মাথায় যেন রাগ চড়ে যাচ্ছে। ফারিস ফাঁস তাড়াবে, তাও আবার কুকুর। ব্যাপারটা খুবই বেমানান। লাঠি হাতে নিয়ে রাগে মোচড়ামুচড়ি করতে লাগলো। এতক্ষণ আভা স্ট্রোক রোগীর মতো দাঁড়িয়ে থাকলেও হঠাৎই হাহা করে হেসে দিল। কারো হাসির শব্দে ফারিস পিছনে তাকালো, দেখলো আভা হাত দিয়ে পেট চেপে ধরে রেখে হাসতেছে। আভার এমন হাসি দেখে ফারিস সেখানেই স্থির দাঁড়িয়ে রইল। হাসির প্রতিটা শব্দ যেন ফারিসের রাগগুলোকে ধুয়ে দিচ্ছে। আভার হাসির শব্দে যেন ফারিসের মাথা ধরে আসতেছে। এই মেয়েটা তাকে অকালে মেরে দেওয়ার পরিকল্পনা করেছে নিশ্চিত। এভাবে হাসতে থাকলে ফারিস এখানেই দম বন্ধ হয়ে মারা যাবে। তাই মুখের মাঝে রাগ আর গম্ভীর ভাবটা টেনে এনে সেখান থেকে বড় বড় পা ফেলে গেটের কাছে গিয়ে দাঁড়ালো। আভা হাসি থামিয়ে দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ফারিসের কথাটা জানিয়ে দিল। বাড়ির সবাই এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। সবাই হাসতে লাগলো, কিন্তু সুফিয়া বেগম রেগে গেলেন নিজের ছেলের উপর। মেহমানকে দিয়ে কেউ এসব করায়? তবুও আমেরিকায় থাকা একজন ছেলেকে বোকাঝোকা করে তিনি গেটের কাছে চলে গেলেন। দেখলো ফারিস দাঁড়িয়ে আছে সেখানে। তিনি ফারিসকে ভিতরে যেতে বললেন। ফারিস যেন হাঁপ ছেড়ে বাঁচল।